সুপ্রিয় দর্শক, আমরা এলাম আবার সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান নিয়ে। আর আমরা আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করেছি আমাদের সমাজে যারা বৃদ্ধ বয়সে রয়েছেন, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদের শরীরের যত্ন এবং বিশেষ করে মানসিক যত্নটা আসলে কিভাবে আরও ভালোভাবে করা সম্ভব। তারা কেমন আছেন, তারা কি মনের দিক থেকে ভালো থাকছেন নাকি কিছুটা বিমর্ষ থাকছেন। এই বয়সে কিন্তু অনেক সময় আমরা বিষণ্ণতার শিকার হই, নানান রকম বৃদ্ধ বয়সের কিছু অসুস্থতা আছে যেটার শিকার হলে অনেক কষ্ট হয়। মানে তারা তো নিজেরা কষ্ট পানই এবং তাদের চারপাশে যারা থাকে তারাও কিন্তু বেশ কষ্টে থাকে। তো তাদের জন্য একটি বিশেষ যত্নের ব্যবস্থা করা দরকার। এটা অবশ্য বিভিন্ন দেশে স্টেট থেকে এটা করা হয়, রাষ্ট্র থেকে করা হয়। আমাদের দেশে সেরকম ব্যবস্থা আমরা এখনো করতে পারিনি। তো সেটা নিয়ে আজকে আলাপ করছি। তারা পরিবারের তত্ত্বাবধানে রয়েছেন, সেখানেই বা তারা কেমন থাকছেন এবং তাদের জন্য কি ব্যবস্থা আসলে করা যেতে পারে। তো আমরা সেটি নিয়ে অবশ্যই আলোচনা করব। আমাদের অতিথিদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। তারা একজন হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান, অনেকবার এসছেন আমাদের অনুষ্ঠানে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। উনি কাজ করছেন ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর আছে সাবিহা জাহান। সাবিহাকে খুঁজেই পাচ্ছিলাম না, আমি আজকে পেয়েছি। সাবিহা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনেকবার এসছেন আগে আমাদের অনুষ্ঠানে, আজকে অনেকদিন পরে এলেন। তো দুজনকেই স্বাগত অনুষ্ঠানে। তো সাবিহা, অনেকদিন পরে এসেছো, তোমার কাছে একটু প্রশ্ন করি আজকে। বলো। বিষয়টা আসলে আমি যখন ভেবেছিলাম তখন মানে মেসেজে দেখে মনে হচ্ছিল যে এটা যত্ন কি হবে, কিভাবে কি নেব সেই বিষয়ে বোধহয়। কিন্তু পরে আবার যখন চেক করলাম সেখানে আসলে কিভাবে সম্ভব, মানে প্রক্রিয়াটা বা কি কি অপশন, কি কি ভাবে আমরা দিতে পারি, কিছু পদ্ধতি অথবা কিছু বিষয় আশা, এগুলোকে নির্দেশ করছে। সো আমার মনে হয় যে আজকের আলোচনায় আমরা তাদের চাহিদাটা কি সেটাও ভাবতে পারি। একই সাথে চাহিদাগুলোকে, শারীরিক চাহিদা যদি বলি, শারীরিক সুস্থতা, মানসিক চাহিদা, মানসিক সুস্থতা, সেটাকে কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, নিশ্চিত না হলেও অ্যাটলিস্ট তাদেরকে অ্যাড্রেস করতে পারি তাদের প্রয়োজনটাকে মেটানোর জন্য। এবং কি কি ভাবে বিশেষ করে মেটানো, তো বুঝতেই পারছি এক পরিবারের পক্ষেই কি সেটা সম্ভব, নাকি যার পার্টনার আছে তার পক্ষেই সম্ভব, নাকি রাষ্ট্রের কথা আপনি বললেন, রাষ্ট্রের দিকেই আমরা কিছু মানে কথা তুলে ধরবো। আমি সেটা নিয়েও আলোচনা করতে চাই আজকে। ওকে, তারা কেমন আছেন মনে হয় ওভারঅল, তুমি তোমার প্র্যাকটিসে বা তোমার অবজারভেশনে তুমি যা পাচ্ছ? প্র্যাকটিসে আসলে আমাদের এই বয়সটা আমরা কম পাই এখন পর্যন্ত। আর আমি তো এখন একটু লিমিটেড প্র্যাকটিসে করি, তারপরও আমার কাছে লাগে যে ওল্ড এজ এরা খুব কম আসে। সো হতেই পারে যে তারা তাদের যে নিডগুলো আছে সেটা তারা নিজেরাও বুঝতে পারছে না। বিশেষ করে মানসিক যে সুস্থতার যে প্যারামিটার্স বা যে বিষয়গুলো আছে, এবং সেখানে একটু এদিক ওদিক হলে যে তারা একটু বিষণ্ণ হয়ে পড়লে, একটু লোনলি হয়ে পড়লে যে তারা কোথাও সাপোর্ট নিতে পারে, এটাও বোধহয় খুব তাদের নিজেদের অ্যাওয়ারনেসও নাই, তারাও সচেতন না, যাদের কাছে আছে তাদেরও সচেতন না। আর অ্যাজ এ হোল আমার কাছে মনে হয় আমরা যে শহর অঞ্চলের মানুষ যারা, তারা প্রচন্ড সময়ের ক্রাইসিসে ভুগি। আর গ্রামাঞ্চলে যারা, তারা তো আসলে সার্ভিসটা কোথায় পাবো সেটা আমরা জানি না, আদৌ আমরা অ্যাক্সেসিবল না আমাদের ক্ষেত্রে, এবং সার্ভিসটা খুব বেশি আমরা দিতেও পারছি না। যেমন তাদের জন্য যে গ্রুপ থেরাপির ব্যবস্থা করা, আলজাইমার, তারপরে তোমার ডিমেনশিয়া, এই অসুস্থতা, বিষণ্ণতায় যারা ভুগছে, কমিউনিটির মধ্যে যে সার্ভিসগুলো বাইরের দেশে আমরা দেখি সেগুলো কোনোভাবেই আমরা এখানে কোনো কমিউনিটি হেল্প তো নাই ধরতে গেলে। মাহমুদুর রহমান। আচ্ছা, সাবিহা যা বলছিল ও তো জেনারেল ভাবে বলেছে, আমি আরো দু একটা পয়েন্ট আউট করি। সেটা হলো যে বৃদ্ধদের চাহিদাটা কি, এটা আমাদের নিরূপণ করা দরকার। এবং দেখা যায় যে বৃদ্ধরা অনেক সময় একা একা পড়ে থাকে ঘরে, ওর যদি যাওয়ার ইচ্ছাও হয় সে কিন্তু আসতে পারে না একা। কেউ যে তাকে সাথে করে নিয়ে আসবে সেই মানুষটাও খুঁজে পাওয়া যায় না। আমি যেমন প্রবীণ হিতৈষীতে আমি যেতাম, এক সময় বৃদ্ধদের খোঁজ করেছিলাম, তো জানালো আর কি, খোঁজ নিয়ে জানা গেল যে বৃদ্ধরা আসতে পারে না, কারণ বাসায় কেউ তাকে এনে এখানে যে নিয়ে আসবে সেই ব্যবস্থা নাই। তাহলে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে সেই সাপোর্ট দরকার। যদি সোশ্যাল ওয়ার্কার কিংবা কোনো একজন ভলান্টিয়ারকে পাওয়া যায় যে যাবে এবং গাড়িতে করে কালেক্ট করে নিয়ে আসবে, তাহলে একটা গ্রুপ বসলে একসাথে বসে গ্রুপ থেরাপি কিংবা একটা সাপোর্টের ব্যবস্থা করা যায়। আমাদের প্রপার নিড অ্যাসেসমেন্ট করে শারীরিক এবং মানসিক যত্নের চাহিদাটা কি, এবং সেটা কি বাসায় বসেই পাবে, না ইনস্টিটিউশনে এসে পাবে, নাকি কমিউনিটিতে কোথাও একটা সেন্টার থাকবে যেখানে তারা দিনের বেলা এক জায়গা হলো এবং কিছু সময় কাটালো,
এমনকি রাতেও থাকা ব্যবস্থা করা যেতে পারে, কারণ আজকাল ফ্যামিলি এত ছোট হয়ে গেছে, ছেলেমেয়েরা অনেক সময় দেশেই থাকে না, বাইরে চলে যায়, বাইরে জব করে, তখন এই যে বৃদ্ধা যদি আরো সিঙ্গেল হয় তাহলে তো উনি একা পড়ে যাচ্ছেন। এরকম কিন্তু অনেক ঘটনা আমরা শুনছি, কিছুদিন আগেও একজনকে তার বাড়ির যে হেল্পাররা ছিল তারা মেরে ফেলেছে। তো এই যে ঘটনাগুলো আমরা যখন দেখি, সংবাদগুলো যখন প্রচার হয়, ভয় লাগে কিন্তু যে মানে তারা খুব একাকী আছেন, কিন্তু অনেকেই আছেন আসলে যে অনেকের ছেলে মেয়ে কিন্তু দেশে থাকে না, তো তাদেরকে কে দেখবে এরকম অবস্থাতে যদি তারা পড়ে যান, তাই না? মানে বাড়ির যারা হেল্প করছে তাদেরকে তো অনেক সময় বিশ্বাস করা যাচ্ছে না। তো আমরা আরো আসবো এই আলোচনাতে, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জোরে বলো। হ্যাঁ ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি কথা বলেন আমাকে অনেক ভালো লাগে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং বাংলা ভিশনকে। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ দাও, এখানে যারা রয়েছেন তাদেরও দাও। সবাইকে, অতিথিবৃন্দ তারা আসেন বলেই তো আমরা প্রোগ্রাম করতে পারছি। হ্যাঁ তা তো অবশ্যই। আমি গুছায় কথা বলতে পারতেছি না। ঠিক আছে, বলো। মানে আমার হচ্ছে বয়স 32, আমি রংপুর থেকে বলতেছি। শারমিন আমার নাম। আমার হচ্ছে মেয়ে হচ্ছে 13 বছর বয়স, আর ছেলে যে এপ্রিলে 4 বছর হবে। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে যে ম্যাডাম, মানে আমার স্বামী মানে আমার শ্বশুর বাড়িতে মানে সম্পূর্ণ সে করছে, সে সব হ্যান্ডেল করে। সবার বিয়ে শাদী চাকরি বাকরি দেওয়ার পরে নিজে বিয়ে করছে। এখন মানে আমার হাজবেন্ড আর আমার কিন্তু অনেক এজ ডিস্টেন্স। কত হবে এজ ডিফারেন্সটা? মানে আমাদের বয়স অনেক ডিস্টেন্স আর কি, সেটা কত ডিফারেন্সটা কত? হ্যাঁ প্রায় 15 বছর 16 বছর হবে। 15-16 বছর। হ্যাঁ, কিন্তু আমি ইন্টার পড়তেই আমার বিয়ে হয়েছে আর কি। 2003-এ বিয়ে হয়েছে। তো যাই হোক, এখন আমার হাজবেন্ড মানে ও হচ্ছে কমপ্লিটলি একটা ভালো মানে মানুষ, কিন্তু আমার মানে সে পদে পদে ভুল ধরে। আর মেইন হচ্ছে যে মা ভাই বোনদের কথা মতো চলে। মানে ও বিচার করবে না যে আমার দোষটা কোথায় বা আমি ভুল করলাম কিনা। এই এক পর্যায়ে যেতে যেতে আমার মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে হয়তো ভাবছিলাম যে ঠিক হবে, পরবর্তী মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে আমার হাজবেন্ড কিন্তু বাইরে ছিল আমার বিয়ের সময়। বাইরে নিয়ে যাবে বলতে বলতে ও চলে গেল। তখন আমার শাশুড়ি ওই যে পানি ছাড়তে দেয় না, কল ঝাঁকায় কাজ করো, তারপরে গ্যাস কিনে না, বসে চুলাতে কাজ করো, এগুলা করছে আর কি। অনেক মেন্টালি মানে আমার শাশুড়ি আমাকে করছে। টাকা আমার শাশুড়ির নামে পাঠাইতো আমার স্বামী। যে বউকে দিলে বউ হয়তো বা ওই যে চলে যাবে বা এই ধরনের কিছু একটা। আর এগুলা মানে তার মেন্টালিটি কাজ করতো, বুঝছেন? আর টেলিফোন আসলে আমাকে রিসিভ করতে দিত না। হয়তো বা বলে যে তোমার আগের হয়তো বা তোমার বউয়ের বাবা কোনো কিছু হয়তো বা আছে, তারা হয়তো বা ফোন দিবে বা এই ধরনের। যার কারণে আমার রুমে টেলিফোন ছিল, সেই টেলিফোনটাও নিয়ে অন্য রুমে রাখলো। তারপর আমার শাশুড়ি রিসিভ করে, আমার যা দেবর ওদের সঙ্গে আমাকে রেখে আমার স্বামী চলে গেল বাইরে, বুঝছেন? 3 মাস 6 মাস এভাবে করতে 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 প্রায় 2 বছর পরে সে আসলো। হ্যাঁ, আসার পরে আমার স্বামী আমার মানে তখন মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে আমার স্বামী যে আমার যেমন একটা যে চাওয়া পাওয়া, আমার দিকে যে একটা মানসিক সাপোর্ট করা, সে কোনোদিনও করেনি। এবং মানে আমার যে মানে প্রতি মানে মুহূর্তে মুহূর্তে ভুল ধরা, এগুলা সে তো ধরতই, এবং আমার শাশুড়ি মানে ভুলগুলা তার চোখে ধরায় দিত, বুঝছেন? আচ্ছা, একটা উদাহরণ দেওয়া যাবে কি? যে যেমন যে এখন যেটা আমার মনে পড়তেছে যে ফ্রিজের একটা পাল্লাটা মানে খুলেছিল। ফ্রিজের পাল্লাটা কেন খুললো? ফ্রিজের পাল্লাটা কেন খুলেছিল? কেন খোলা? আরো বাসায় তো আমার যা আছে, আমার দেবর আছে, আমার শাশুড়ি নিজে তো করতে পারতো। হ্যাঁ, এইটা। তারপরে পানি কেন পড়ে গেল, তুমি এত পানি ছাড়তেছো বারবার, এগুলা মানে এই যে সাধারণ জিনিসগুলা। বাজারে কেন গেছিলা, কেন গেলা তোমার মানে। আর আমার শাশুড়ির নামে কিন্তু টাকা পাঠাতো আমার স্বামী বিদেশ থাকতে, অথচ আমার শাশুড়ি বিস্কুটের পর মুড়ির পর সব আলমারিতে ঢুকে রাখতো, বুঝছেন? নারকেল তেলের পর শ্যাম্পু সাবান এগুলা কিনে দিত না আমার শাশুড়ি। আমার ওই যে স্বামী মনে করেন টাকা পাঠায় আমার শাশুড়ির নামেই, মানে 500-1000 কোনো হয়তো পাইছি। আবার নিজে যখন মানে সংকোচ দ্বিধা মানে ভেঙ্গে যখন মানে ভয়ে ভয়ে আবার বলছি আমার স্বামীকে যে টাকা লাগবে আস্তে আস্তে বলছি, তখন আমার স্বামী হয়তো বা 1500-2000 এরকম করে দিছে। তখন হয়তো নিজের পার্সোনাল কিছু খরচ করতে পারছি। আমার মা আবার দিত চুপ করে খরচ, এটা সেটা। এখন মেয়ে হওয়ার পরে ম্যাডাম, মেয়ে হওয়ার পরে প্রায় 9 বছর পরে আর কি, আমার স্বামী আবার মেয়ে হওয়ার পরে আবার বিদেশ গেছিল। আবার বিদেশ থেকে এসে তখন আমি আর বিদেশ যাইতে দেই নাই। তুমি ভালো হোক মন্দ হোক। আচ্ছা, একটু থামাচ্ছি। হ্যাঁ, এত ডিটেইলে বললে তো অন্যরা ফোন করতে পারবে না, একটু থামাচ্ছি। হ্যাঁ, এখন স্বামী কোথায়?
দেশে? এখন আমার স্বামী দেশেই আছে এবং সে কনস্ট্রাকশন কাজে করে, মানে কাজ করতেছে, আচ্ছা। ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এবং আমার যে ছেলে হয় না তার জন্য অনেক মানসিক টর্চার উপভোগ করছি ম্যাডাম। মানে কি আচ্ছা, বলবো? আমরা একটু শুনি যে ছেলে, হ্যাঁ বুঝতে পারছি আমি একটু মনোভাবটা। এখন এই জায়গাগুলো আমি তো অনেক আগের কথা বলছি না, মানে এখন এগুলো বর্তমানে পর্যায়ক্রমে সমস্যাটা একটু চলে শুনি আসছে তো আগে। ম্যাডাম, আপনাকে গুছায় না বলতে পারলে মানে আপনি মানে আমার মনটা হালকা হবে না। হ্যাঁ, ওই জন্য আপনাকে সব গুছাই মানে বলতেছি প্রথম থেকে। হ্যাঁ, কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে, তো আমরা একটু বর্তমানে কি হচ্ছে একটু শুনে নিই। হ্যাঁ, বর্তমানে কি হচ্ছে যে আমার যখন ছেলে হলো, এখন ছেলে আল্লাহর রহমতে হইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, কিন্তু আমার স্বামী আমার সঙ্গে থাকে না। সে কাজের বাহানায়, এই বাহানায়, সেই বাহানায় সে সবসময় বাইরে থাকে। এবং এর মধ্যে এই গত মানে নভেম্বর মাসে 2018 সালের, এটা তো 19 চলতেছে, মার্চের আজকে 2 তারিখ, তাই না? তো ম্যাডাম আমার হাজবেন্ডের আমি ফোনে রেকর্ড পাইছি, ও একটা মেয়ের সঙ্গে সেরকম মানে একদম গভীর সম্পর্ক, রিলেশন। আচ্ছা, হ্যাঁ, এখন সে যে বাইরে থাকতেছে, আমি টাকা চাইলে বাইরে মানে কোথায়? ঢাকা, মানে ঢাকায় অন্য কাজ একটা করে, জায়গায়, আসলে বাংলাদেশে? বিভিন্ন কাজে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন যে কনস্ট্রাকশন কাজ করে তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যায়। আমি টাকা চাইলাম, হয়তো বা দিল 2000, 1000, 3000, যার যখন যেটা বাবদ লাগে সেই বাবদেই দেয়। কিন্তু এই যে একটা রিলেশনে জড়ায় গেছে এবং সে যে মেয়েটা প্রেগনেন্ট, বুঝছেন? মেয়েটা প্রেগনেন্ট, মানে মেয়েটাকে বিয়ে করেছে সে? না না না, বিয়ে করে নাই। কিন্তু আমি মোবাইলে যেটা শুনছি যে আমার স্বামী বলতেছে তোমার কাছে যাবো, একটু একটু আদর করবো, আজকে মন চাইছে। মেয়েটা বলতেছে না না না, আমার খুব বিরক্ত লাগে, হয়রান লাগে। তখন আমার স্বামী বলতেছে হ্যাঁ লাগবেই তো, বাচ্চা পেটে তো এখন এই সময় এরকম অসুবিধা হয়। মেয়েটা বলতেছে আমি কি ভুলেই করলাম নাকি? ঠিক আছে, আমরা ডায়লগ গুলো না বলি। হ্যাঁ, মানে এখন ম্যাডাম আমার কথা যে আমার হাজবেন্ড পরে যখন আমি যখন ধরছি আমার ননদকে নিয়ে বলছি, তখন আমি বললাম যে আমাকে সবসময় এই টর্চারিং গুলো আপনারা করছেন, আজকে আপনার ভাই কি এগুলা কারণে আমাকে করছিল অবহেলা? এখন ম্যাডাম ও তো এখন আবারও বাইরে কাজে যাচ্ছে। কারণ আমি বুঝতে পারতেছি না যে সে অন্য কোনো মেয়ের সঙ্গে রিলেশনে আছে নাকি কাজের কারণে সে বাইরে আছে, এবং সে আমার প্রতি তার আকর্ষণ কিভাবে হবে আমার বাচ্চাদের প্রতি। এই প্রশ্নের জবাব তো ভীষণ কঠিন, তাই না? তার আকর্ষণ কিভাবে বাড়ানো যাবে এর প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই। আমাদের কাছে অন্য ধরনের প্রশ্ন করলে আমরা হয়তো চিন্তা, মানে আমাদের জায়গা থেকে আমরা শুধু বলতে পারি মানুষ কি করে নিজেকে ভালো রাখবে, অন্য মানুষের আকর্ষণ বাড়ানো। আমি যে পরিশ্রম করতেছে, ও সরি, মানে আমার কথা যে আমার স্বামী যে পরিশ্রম করতেছে, কোথায় থাকতেছে না থাকতেছে, আমার কথা যে বাইরের যে মানে তার যে আকর্ষণ গুলো ওগুলো দূরে যাক, এবং আমার বাচ্চার প্রতি, সংসারের প্রতি তার মানে একটা টান থাকুক আর কি। আমি যেন স্বামী সন্তান নিয়ে সংসার করে খাইতে পারি, এটাই আমার চাওয়া, বুঝছেন ম্যাডাম? হ্যালো, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কি? না, এই আপনার সাথে সম্পর্কটা কমে গেল কবে থেকে? বিদেশ থেকে যখন ফিরে এলো তখন আপনাদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? আগে তো শাশুড়ির কারণে একটা দূরত্ব ছিল, যখন উনি ফিরে এলেন তখন কিভাবে কেটেছে আপনার সময়? হ্যাঁ, না তখন বিদেশ থেকে যখন আসে তখন ভালো ছিল। এসেই তো আমার মেয়ে মনে করেন পেটে আমার মেয়ে হয়েছে। হ্যাঁ, আসার পরে যখন দেশে ছিল 2-1 বছর, তারপরে আবার আমার স্বামী চলে গেছে। ওই এসেই আবার তখন এই যে আবার এই একই সমস্যা, ওই বিদেশ গেলেও ফোনে কথা বলে না, রাগ হয় যে কোনো কারণ নিয়ে, আবার দেশে থাকলেও এই সমস্যা। এখন কি বলবো আর, এখন মানে কোনো মানে আমি দিক বিদিক খুঁজে পাই না। সাবিহার কোনো প্রশ্ন আছে? না, আমাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই। আমরা যেটা বলতে পারি যে আমাদের নিজেদের যত্ন আমরা কিভাবে করব, কারণ স্বামীর আকর্ষণ কিভাবে হবে এই প্রশ্নের উত্তর আসলেই আমরা দিতে পারবো না। আমরা আলোচনা করছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, সো ওনার মেয়ে কি দুইটা? একটা ছেলে একটা মেয়ে। মানে ছেলে হয়নি বলে হাজবেন্ড খুব টর্চার করছিল, এখন ছেলে হয়েছে। বাট ছেলে হওয়ার পর থেকে হাজবেন্ড আবার, তো বাংলাদেশের মানুষ কি এটা জানে ছেলে হওয়াটা নির্ভর করে বাবাদের উপরে? সেটা জানানো তো হয় সব সময়, মায়েদের উপর নির্ভর করে না। ছেলে না হলে বাবাকেই ধরতে হবে। কিন্তু এখন পর্যন্ত তো বাংলাদেশে এই ধরনের বাস্তবতাগুলোই রয়েছে, তাই না? যে তুমি ছেলে দিতে পারছো না, ছেলে দেওয়া তো, কিন্তু মেয়েটি প্রসব করে, ওই জন্য মানে মেয়েটিরই দায়টা মেয়েটির উপর দেওয়া হয়। ছেলে ইচ্ছা হলো তো মেয়ে হবে, কিন্তু এটা জেনেটিক্যালি প্রুভ যে বাবার কারণেই ছেলে হয়, বাবার কারণেই মেয়ে হয়। ওই যে XY ক্রোমোজোমের একটা ব্যাপার আছে। সেটা তো অতটা সায়েন্স তো ওরা বোঝে না। হ্যাঁ, অ্যাটলিস্ট আমরা যে বললাম এটা মনে রাখা দরকার যে বউ বদলিয়ে ছেলে হওয়ার কোনো গ্যারান্টি নেই।
সো হওয়ার এখন থাকলে এমনিতেই হবে। কিন্তু ওনার যে প্রশ্ন সেটা কি আমাদের কাছে কোনো যে কি উত্তর করে আছে? সম্পর্ক স্বামীর আকর্ষণটা বাড়ানো যায় কেমন করে? এখন কমিউনিকেশনটা যদি বাড়ানো সম্ভব হয় বাচ্চাদের কারণে হলো, সংসারের যে দায় দায়িত্ব যেটুকু আছে, বাচ্চাদের কারণে কেন আমরা না বাড়াবো, না আমাদের at নিজেদের least কারণে বাড়াবো। নিজেদের হলো তো বেস্ট। সেটা হচ্ছে না তো আসলে। না এখন বাচ্চাদেরটাও যদি থাকে ওই কারণেও একটু যোগাযোগটা বাড়লে দের ইজ এ পসিবিলিটি হচ্ছে যে একটা ফ্যামিলি ইউনিট হিসেবে যদি ফাংশন করতে বাট শুরু এখানে করানো তো যায়। ফ্যামিলি মানে জাস্ট দ্য টু অফ দেম সেটা না, এখানে তো আরো আছে। আনুষঙ্গিক অনেকগুলো না, মানুষ আছে, ওরাও খুব ইম্পর্টেন্ট একটা নেগেটিভ সেটা তো রোল প্লে একটা বড় করছে। ফ্যামিলি, কিন্তু তাদের যে নিউক্লিয়ার ফ্যামিলিটা সেটার অস্তিত্ব তো স্বীকৃতি পাচ্ছে না। নিউক্লিয়ার তো নেই, ওরা তো যেটা বলছে যে সবার সাথে। সবাই এখানে নেগেটিভ রোল প্লে করছে, যার জন্য এটা তো একা একা ম্যানেজ করাটা খুব ওর জন্য ডিফিকাল্ট হচ্ছে, কারণ হ্যাঁ, কেউই সেটা তো- পজিটিভ রোল প্লে করছে না। স্বামী ওকে অবহেলা করছে আর অন্যান্যরাও খুব নেগেটিভ রোল প্লে করেছে এত বছর। তো খুবই কঠিন আসলে এই ধরনের সিচুয়েশনে। আমরা একটু পরে আলোচনা করতে পারি যে কিভাবে নিজেকে আমরা ভালো রাখতে পারি এই ধরনের বৈরী পরিবেশে। একটা ফোন নিচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। যে আমার সমস্যা হচ্ছে, আমি যখন বিয়ে হয়েছিল হুম একটা একটা পরিবেশ, মানে আমি জানতাম না আমার বিয়ে ঠিক হচ্ছে। আর বাইরে যারা যারা গার্ডিয়ানদের যেভাবে কথা হচ্ছিল ওরা মনে করছে যে আমি হয়তো যোগাযোগ করে বিয়ে করতেছি। হুম যেরকম একটা সিচুয়েশনে দেখা গেলো যে ছোটখাটো একটা অনুষ্ঠান হয়েছে, আরেকটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল আর কি, এটা হওয়া যায়নি। হুম এরকম এর মাঝে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এখন ইন দি মিন টাইম একটা বাবু হওয়ার সম্ভাবনা, এই ভুল বুঝাবুঝির মধ্যে আমার শ্বশুর বাড়িতে হয়েছে। একটু হওয়ার সময় একটু আঘাত পেয়েছে, এক পর্যায়ে কিন্তু আমি ভালোভাবে ট্রিটমেন্টও করতে পারিনি। ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা। যে আমার বাবুটা হওয়ার সময় একটু আঘাত পেয়েছে আর কি। বাবুটা হয়েছে অলরেডি? জি হ্যাঁ, আচ্ছা। বাবু হয়েছে। আঘাত পেয়েছে মানে হওয়ার সময় বাসা হয়েছিল। হওয়ার সময় ও মানে কোথাও ইনজুরি হয়েছে? জি জি। আচ্ছা। এটা আমি আমার জন্য মেনে নিতে কষ্ট হয়েছে। আমার মনে হচ্ছিল যে শ্বশুর একটা অবহেলার কারণে আমার মানে বাচ্চাটা আঘাত পেয়েছে? হ্যাঁ জি। জি। এখনো আচ্ছা। হাঁটতে পারে না, 4 বছর হাঁটতে পারে না। হ্যাঁ 4 বছর হয়েছে, এখনো হাঁটতে পারে না। 4 বছর হয়েছে, হাঁটতে পারে না। আচ্ছা আচ্ছা। এটার জন্য আমার খুব কষ্ট মনে হচ্ছিল যে শ্বশুর শাশুড়ির অবহেলার কারণে আমার বাচ্চাটা এই কষ্টটা পেয়েছে। আবার অন্যদিকে যে সমস্যাগুলো উপস্থিত হচ্ছে সেক্ষেত্রে ওনাদের মানে সহযোগিতার ভূমিকাগুলো দেখছি না, অনেকটা আমার কাছে মনে হয় যেন অমানবিক। অন্যদিকে আমার স্ত্রীও আমি বুঝতে পারতেছি না যে আমার পরিবার আমার সংসারের জন্য কতখানি আন্তরিক। সব মিলিয়ে আমাদের মধ্যে একটু দূরত্ব ভাব, এর জন্য আমার কষ্ট পরিশ্রম গুলো সে বুঝে আসতে পারতেছে না। আমি খুব চেষ্টা করি পরিবারটাকে টেনে নিয়ে আসতে, কেন তার ভূমিকা গুলো মনে হচ্ছে যেন নেগেটিভ। আবার কেমন অন্যদিকে একটু কি বলা যায়, কেমন মানে নেগেটিভটা মনে হচ্ছে কি কারণে? উনি মানুষের কাছে নেগেটিভ গুলো উপস্থাপন করে, আবার মনে হয় আমার অজান্তে আবার পজিটিভও বলে, এর জন্য একটা ধারণা করা যায়। সর্বোপরি এই দূরত্বের ভাব আর কি, তা বুঝে উঠতে পারতেছি না যে কিভাবে মা বাবার সাথে মানে শ্বশুর শাশুড়িকে একাত্র করবো, অথবা আমি কিভাবে শ্বশুর শাশুড়ির কাছে যাব। এখনো কোথায়, ওর মা বাবার সাথেই আছে? না, আমার সাথে আছে, মাঝে মাঝে বাড়িতে চলে যায়। আর কে আছেন বাড়িতে? আমার সাথে আমি চাকরি করি, আমার সাথে আমার ওয়াইফে থাকে, আমার সাথে আর আমার পরিবারের কেউ থাকে না। আচ্ছা। আর বাচ্চাটা যে হাঁটতে পারে না, আর কোনো অসুবিধা হচ্ছে? মানে ও কি মানসিক ভাবে ঠিক আছে? মানসিক ভাবে হাঁটাটাই সমস্যা, কথা বলতে পারে না এখনো। ডাক্তার তো পরামর্শ দিচ্ছে যে মানে মাথায় আঘাত পেয়েছিল? জি, মাথায় আঘাত পেয়েছিল। আচ্ছা আচ্ছা, ওকে। তো একটু যে ডাক্তার দেখানো হয়েছে কোনো? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি। ডাক্তারের ইমপ্রুভমেন্টটা এত সুবিধা না, মানে অনেকটা বলা গেলে ডাক্তার যেটাকে দেখাই বারবার চেঞ্জ হচ্ছে আর কি, মানে তাদের ইচ্ছা মতো ডাক্তার দেখায়। আমি যেটা দেখাতে চাই দেখা গেলে এটা বাদ দিয়ে আরেকটা বাদ দিয়ে আরেকটা বাদ দিয়ে আরেকটা। মানে শ্বশুর বাড়ির লোকেরাও কি কাছাকাছি থাকেন? কাছাকাছি থাকে, হ্যাঁ। ওকে।
আর দুজনের মধ্যে খুব একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি হয়নি এরকম মনে হচ্ছে কি? বোঝাপড়া বলতে কোনো কাজ করতে আমার সাথে ডিসকাস করতে হবে এটা সে মনে করে না। ওকে, হ্যাঁ, আমাদের কাছে প্রশ্নটা কি? নিজের মতো করেছেন। এই মুহূর্তে আমি আসলে কি করব, মানে এখন প্রক্রিয়ায় গেলে আমি শ্বশুর-শাশুড়ির কাছে পাবো এবং দিকেও বুঝাতে পারবো যে আমি পরিবারটাই। একটু জোরে বলতে হবে, কথাটা স্পষ্ট আসছে না, যে একটু জোরে বলে ভালো হয়। আর এই মুহূর্তে আমি কি করতে পারি তার পরের অংশটা শুনতে পাইনি। জি, এই মুহূর্তে আমি মানে আমার শ্বশুর শাশুড়িকে কিভাবে কাছে আনতে পারি, আবার আমার পরিবারটা কিভাবে আমি মানে আন্তরিক। শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা দূরত্ব হয়ে গেছে। জি, কাছে আনতে পারি মানে একটা সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। দূরত্ব সৃষ্টি হয়েছে। সেটা কি কারণে? এই যে বিষয়গুলো ওনাদের থেকে আমি দেখেছি, সেই দিক থেকে মনে হয় না যে ওরা যথেষ্ট মানে আন্তরিক আমাদেরকে নিয়ে। বাট আমার সন্তানের যে পিছনে যে সমস্যাটা, এটা আমি মনে করতেছি যে আমার শ্বশুর শাশুড়ি অবহেলার কারণে ঘটনাটা ঘটেছে। তখন আমি কথাগুলো এভাবে বলেছি যে একদিন মানে সমস্যা করে দিয়েছে, আবার আজীবন আমার জন্য কষ্টের কারণ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ওটা নিয়ে যদি আমরা খুব দুঃখবোধটা নিয়ে চলতে থাকি, ভালো তো থাকতে পারবো না, তাই না? যাই হোক, আমি একটু লাইনে থাকতে বলবো। কোনো প্রশ্ন আছে? অবহেলার ব্যাপারটা একটু জানা যায় যে কি অবহেলা করেছে যার জন্য সমস্যা হলো? যেমন মনে করেন যে বাবু সময় আমি জানি না বাবু হচ্ছে, পরবর্তীতে ডাক্তারের সাথে যে সাথে সাথে যোগাযোগ হওয়া দরকার। এই গ্লোবাল যুগে সন্তান তো নর্মালি মেডিকেলের শরণাপন্ন হয়ে হয়, কিন্তু তারা বাসায় করেছে, যার কারণে ধাত্রীর কারণে এই সমস্যাগুলো ঘটেছে। তো এই হওয়ার পরেও দেখা গেল যে মানে সকাল চাপে হয়েছে, ডাক্তারের কাছে নিল দুপুরের পরে। মানে তুমি কোথায় ছিলে? তুমি তখন ওখানে ছিলে না? হ্যাঁ, আমি আসলে ওনাদের তো মানে আমি একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলাম, আর আমি মনে করতাম যে ওদের 6টা বাচ্চা, আমার মাত্র একটা। ওরা তো ভালোই বুঝে, আমি তো কমেন্ট করা ঠিক হবে না, এই আর কি। তো 1টা বাজে যখন বাচ্চার সমস্যা শুরু হলো, তখন ডাক্তারের কাছে নিয়েছে। ডাক্তার তখন মেডিকেল থেকে রিজেক্ট করে দিল যে বাচ্চার বাবা লাগবে। তখনই তারা আমাকে ডেকে নিয়েছে যে বাচ্চার সমস্যা হচ্ছে, আপনি আসেন। এরপর থেকে টোটালি তারা আমার সাথে কোনো প্রকার কপারেশন ছিল না। আমি নতুন বয়সের এই বিষয়গুলোকে কাটিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার বুদ্ধিমত্তার ঘাটতি ছিল। অন্যরা যদি সহায়ক হয়ে পরামর্শ দিত, পাশে থাকতো, আমি হয়তো এরকম ক্ষতিগ্রস্ত হতাম না। টোটালি তারা যোগাযোগটা আমার সাথে অফ করে দিয়েছে তখন। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আসলে আমাদের মানে বাচ্চাদের মানে এরকম অবস্থা হলে বাবা মার খুব কষ্ট হয়, এটা আমরা বুঝতে পারি। আমরা আলোচনা করছি কেমন। হ্যাঁ, তো সাবিহা, তুমি এই ফোনটা নিয়ে কিছু বলো, পরে আর নিয়ে যদি কিছু বলতে। আমার কাছে দুটো বিষয় লাগছে। একটা হচ্ছে ওনার নিজের মনোকষ্ট, যেটা একটা ঘটনা ঘটে গেছে এবং বাচ্চাটা সাফার করছে, বাচ্চাটার একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা ডেভেলপ করবে, এটা হাঁটবে, দৌড়াবে, সেই জিনিসটা ওনার নিতে অ্যাকসেপ্ট করাটা ওনার কষ্ট হচ্ছে, নিতে পারছেন না। আবার একই সাথে সম্পর্কের কিছু বিষয়, যেমন তার সাথে তার ওয়াইফের সম্পর্কের দূরত্ব বা যোগাযোগ বা বোঝাপড়া, যেটা স্যারও তো প্রশ্ন করলেন, এবং একই সাথে তার শ্বশুর শাশুড়ি, অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ, তারা যে সহযোগিতা সমর্থন করবে বলে আশা করছিল সেটা তারা করেননি, বা তার বিপদের সময় তারা হয়তো সেই হাতটা বাড়িয়ে দেননি, যার জন্য ওনার মধ্যেও কিছুটা কষ্ট, ক্ষোভ এবং অবিশ্বাস ঠিক না, বাট একটা ক্ষোভ জন্মে গেছে। সেটার জন্য হয়তো ওনার মনে হচ্ছে যে এই দূরত্বটা আত্মীয় বা ওয়াইফের বাবা মা তাদের সাথে এটা ঠিক হচ্ছে কিনা। তো ওই নিয়ে আমার মনে হচ্ছে যে ওনার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে মানসিক অবস্থা। তো আমি জানি না, সে তার বলছে যে চাকরি করছে, বাট সে নিজে কতটা ফাংশনাল। যদি মনে হয় যে হ্যাঁ কাজে কর্মে হ্যাম্পার করছে এবং সেটা বেশ কিছুদিন ধরে, চাইলে কারো কাছে তো যেতেই পারেন। আমি মিস করে গেলাম যে উনি কোথায় থাকেন। সো কাছাকাছি যদি থাকেন, ঢাকা বা কোনো শহর এলাকায় কাছাকাছি কোথাও যদি মানসিক সহায়তা পাওয়া যায়, সেই সুযোগটা হয়তো উনি নিতে পারেন। আজকাল বোধহয় সরকারি হাসপাতালগুলোতেও ডিভিশনাল লেভেলে সরকারি হাসপাতালে জি রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার বলে যেগুলোকে, ওগুলো আছে। বেশ বড় বড় শহরগুলোতে চিটং আছে, রাজশাহী, রংপুর, ওদিকে বরিশাল, খুলনা, সিলেট, মানে রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার। জি জি জি।
কিন্তু ওখানে হসপিটালগুলোতেই হসপিটালের ওসিসি গুলোতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলোতে, crisis center বাট গুলোতে। সেগুলো আসলে সবার জন্য ওপেন, শুধু যে ট্রমা বা উমেন বা চিলড্রেন তাদের জন্য, মহিলা ও শিশু তাদের জন্য না, যতদূর জানি সবার জন্যই ওপেন, যে কেউ সার্ভিস নিতে মধ্যে প্রায়োরিটি বেশি থাকে না হতেই পারে, মানে সেটাই। সেটা হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে কি যে এই কষ্টটা বুকের মধ্যে নিয়ে চলার চেয়ে মানে নিজেকে যত্ন করে নিজেকে ভালো রাখাটা বেশি জরুরি আর কি। সেটাই। হ্যাঁ, আমরা একটু ব্রেক থেকে ঘুরে আসছি। হ্যাঁ, আমাদের সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ঘুরে আসছি, বিরতির ওপারে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে বৃদ্ধ বয়সে তাদের যে যত্ন দরকার, শারীরিক মানসিক যত্ন, সেটি কিভাবে আরও ভালো করে করা সম্ভব। আমরা খুব একটা কথা এগোতে পারিনি, আমাদের দুজন দর্শক বন্ধু ফোন করেছিলেন। আমাদের যিনি দ্বিতীয় জন ফোন করেছিলেন, আমার মনে হয় মামুদুর রহমানের বলতে কিছু বলা হয়নি। কিছু কি বলেছিলে তুমি দ্বিতীয় জনের উপরে? হ্যাঁ, না, যেটুকু বলা যায় সেটা হলো যে মানে একটু দ্বিতীয় ফোনটা আমি একটু দর্শকদের বলি, অনেকে হয়তো এখন নতুন দেখছেন। মানে দ্বিতীয় ফোনটা ছিল যে মানে সে মনে করছে যে তার যে সন্তানটি জন্মের সময় ব্যথা পেয়েছে, সেই সন্তানটি হাঁটতে পারে না, কথাও বলে না, 4 বছর হয়ে গেছে। সেটার জন্য সে শ্বশুরবাড়ির লোকদের কিছুটা অবহেলা হয়েছে বলে মনে করছে এবং সেখান থেকে খুব বিষণ্ণতায় রয়েছে আর কি। একটু বলো। এখন প্রশ্ন হলো যে উনি তো অফিসে ব্যস্ত ছিলেন বললেন, সন্তান জন্মের সময়টায় উনি যদি আরেকটু সময় দিতেন জিনিসটা হয়তো একটু ব্যালেন্স হতো। সেটা যেহেতু ওনাদের উপর ডিপেন্ড করেছে, উনি অ্যাজাম্পশন করেছেন যে ওনারা যেহেতু 6টা বাচ্চা আগের যুগে হয়েছে হয়তো, আর এখন তো এখনকার বাচ্চা, এটা তো নাতি, সুতরাং সামহাও এটা ভুল হয়ে গেছে অথবা অ্যাক্সিডেন্ট একটা ঘটে গেছে। এখন যেটা করতে হবে, উনি আবার ওইটা নিয়েও চিন্তিত যে ওদেরকে ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছে হয়তোবা একটা সুচিকিৎসার জন্য, কিন্তু ওর যেটা দরকার যে প্রপার অ্যাসেসমেন্ট প্রপার জায়গায় হচ্ছে কিনা, ওই বাচ্চাটার সাপোর্টের চাহিদাটা কি, নিডটা কি, এটা অ্যাসেস করে ওর জন্য একটা প্রোগ্রামে দেওয়া দরকার। এই যে হন্যে হয়ে ডাক্তার খুঁজে বেড়াচ্ছে, এটা হয়তো বা কিউর খুঁজে বেড়াচ্ছে, হয়তো কিউর হবে না। যেটা হবে যে ওর জন্য এডুকেশন ও ট্রেনিং, রিহ্যাবিলিটেশন সেইভাবে চিন্তা করতে হবে। ও যেহেতু কিছুটা হ্যান্ডিক্যাপ চাইল্ড হয়ে গেছে, এখন কতটুকু রিকভারি করা সম্ভব সেই গাইডলাইনটার জন্য উপযুক্ত জায়গায় যেতে হবে, এবং সেটার জন্য আমার মনে হয় প্রপার অ্যাসেসমেন্ট যেন হয়। হ্যাঁ, ওর প্রশ্নটা ছিল শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্কটা কিভাবে ভালো করা যায়। সেইটা তো আসলে ওনাকে উদ্যোগ নিতে হবে, উনি মনে কষ্ট ধরে রেখে হবে না। এইটা একটু কিছুটা ওপেননেস দিয়ে মানে যোগাযোগটা শুরু করতে হবে ওনাকেও, তাতে হয়তো তারাও একটু ইয়ে পাবে। যা হয়েছে সে তো ভুল হয়েছে, কাজে ওটা যদি ধরে রেখে উনি এখন জীবনটা চালাতে থাকেন, কষ্টটা তো বাড়বে, মানে কষ্টের তো লাঘব হবে না। তো কাজে ওটাকে ভুল হিসেবে ধরে যদি আমরা ক্ষমা করে দিতে পারি তাহলে বোধহয় ভালো হবে। আমরা একটু ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা। জি ম্যাম, ভালো আছেন আপনি? ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। একটু জোরে বলতে হবে, আমরা সবাই ভালো আছি। হ্যাঁ ম্যাম, আমার মানে প্রবলেমটা হচ্ছে যে একটু জোরে বলতে হবে যে। আজকে ভলিউমটা কম নাকি? হ্যাঁ, প্রবলেমটা কি? হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে যে ম্যাম আমি মানে একটু ভয় পেয়ে যাচ্ছি। আচ্ছা, মানে ভয়টা কিরকম, মানে ওই যদি কেউ এলাকায় মারা যায় তাহলে ওই মসজিদে তো আপনার ওই অ্যানাউন্স ভয় তো আসলে তারপরে টিভি রেডিওতে যখন আমি দেখতে পাই বা শুনতে পাই যে সরি, একটু কথাগুলো আরেকবার রিপিট করতে হবে। জি 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 আমি বলছি কি যে এছাড়া আমি যেটা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে ওই টেলিভিশনে যখন আমি দেখি যে শিরোনামে বা আমরা খবর যখন দেখি, আসলে আমি একটু নার্ভাস ফিল করছি কথা বলতে। তো যাই হোক, যে একজন হার্ট অ্যাটাক করে মারা গেছে, তারপরে স্ট্রোক করেছে। তো এই জিনিসগুলো দেখলে, এটা শুনলে আমি মানে কেমন যেন মানে অস্থির হয়ে
মানে ভয় পাই, প্রচন্ড ভয় পাই। তারপরে হচ্ছে আর আমার খিটখিটে মেজাজ একটা মানে একটুই খুবই রেগে যাচ্ছি আমার ওয়াইফের সঙ্গেও, মানে ও আমাকে একটু কিছু বললে আমি প্রচন্ড রাগ করতেছি ওর সঙ্গে, ওর সাথে যাই ব্যবহার করতেছি। তো আর হচ্ছে আর আমি ম্যাম আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে ওই আমি আসলে আমার একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমি আগে একটা বিয়ে করেছিলাম 2006 সালে, মেয়ে আছে 9 বছরের। হ্যাঁ, তো এখন তো ওর সঙ্গে আমার ডিটাচ হয়ে গেছে, ওর সঙ্গে আমার কোনোভাবে আসলে মানে হতো না, আমাদের কম্বিনেশনটা ভালো ছিল না। আচ্ছা আচ্ছা, বরাবরই। তো ওকে ওকে আমি আসলে ডিভোর্স করে দিয়েছি। তো ওখান থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছি আমি, বাট মানে অনেক কষ্ট হয়েছে বের হইতে। আমি 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 রিসেন্ট আবার বিয়ে করছি, তো আমার ওয়াইফ যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাকে। আমার মনে হচ্ছে মানুষের ঘুরে গেছে অনেক ভালো। আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, আমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাইছি এর আগে, ওই সাভার এনাম মেডিকেল কলেজ হসপিটাল, একজন প্রফেসর দেখাইছি। পরে উনি আমাকে দুটো ওষুধ লিখে দিয়েছিল, সেটা হচ্ছে নেক্সিটল 5 আর হচ্ছে জোলিয়াম 0। ওষুধের নাম বলার দরকার নেই। হ্যাঁ, দুটো ওষুধ আমাকে বলছে যে আপনি 1 মাস 2 মাস পরে আমার সঙ্গে দেখা করেন দেখান। তো এটা খেলে হচ্ছে কি, এটা খাওয়ার পর আমি কিরকম ফিল করতাম, মানে সবসময় একটা ঘুম একটা ভাব থাকতো। তো আমার নেশার মতো হইতো, ওই জিনিসটা না খেলে আমার মনে হচ্ছিল না যে আমি মানে এই রাতে আমি ঘুমোতে পারবো, আমার এরকম মনে হইতো, আমি এরকম ফিল করতাম। তো ওটা 2 মাস 2.5 মাস মোটামুটি খাই, খাওয়ার পরে ওটা ছেড়ে দেই। পরে ওনার সঙ্গে নেক্সট আর কাউন্সিলিং এ যাওয়া হয়নি। তো এই অবস্থায় আসি। আর হচ্ছে আমার যেটা হয় এখন, সেটা হলো যে আমি মানে কোনো খারাপ সংবাদই শুনতে পাই না, আমি এত ভয় পাই। খারাপ সংবাদ শুনলে খুব কষ্ট হয়। কষ্ট মানে কি, আমি ওইখানে আমি ওখান থেকে বেরিয়ে হইতে পারি। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, সময় পর। শিওর, আমরা শুনছি। জি জি, সেটা হচ্ছে যে ওই আমি যে একটা ছোট একটা চাকরি করি একটা অফিসে, তো ওই অফিসে আমার একজন কলিগ আছে। তো ওনার হার্টে নাকি মানে অপারেশন হয়েছিল, ওনার হার্টে নাকি রিং পরানো হয়েছে। তো ওনার সঙ্গে আমি কথা বলতেছি, বলার পরে উনি যখন এই কথা বললো, উনি কেমন সারাক্ষণ মন খারাপ করে থাকতো। আমি তো ভাই আপনি কি হয়েছে? তো পরে উনি আমাকে বললো যে দেখেন আমার হার্টে তো অপারেশন হয়েছে, রিং পরানো হয়েছে। তো আমরা এই জিনিসটা খুব, আমি সারাক্ষণ ওই টেনশনই হচ্ছে, আমি তারপর মানে বেরিয়ে হতে পারি না। ঠিক আছে, তো ও তাহলে মানে আসলে মনে বাঁচবে না তার হানতে, মানে এই জিনিসগুলা। তারপরে হচ্ছে ঠিক আছে, বুঝতে পারছি। একটু থামাচ্ছি। বয়সটা কত? আমার বয়স হচ্ছে 32। আর এটা শুরু হয়েছে কবে থেকে ভয় লাগাটা? ভয় লাগাটা মোটামুটি আমার 2 বছর 2.5 বছর হবে, এরকমই হবে। তার আগে কি কোনো ভীতিকর কিছু অভিজ্ঞতা হয়েছিল? ক্ষতিকর অভিযোগের মধ্যে ক্ষতিকর না, ভীতিকর। মানে এটাই ভীতিকরের মধ্যে, মানে আমি এখন একটু আসলে মানে আমার মানসিক একটু ভালো আছে, কিন্তু আমি যেটা হয় মানে আমি কোনো খারাপ কোনো সংবাদই শুনতে পাই না, মানে কেমন না এটা এখন তো এগুলো আমরা সিমটম গুলো শুনছি, কিন্তু কোনো অভিজ্ঞতা কি হয়েছিল বা জীবনের অন্য কোনো পর্যায়ে খুব ভয় পাওয়ার মতন কিছু ঘটনা কি ঘটেছিল? না এরকম কোনো কিছু হয়নি। আচ্ছা, ওকে। আর আরেকটা ম্যাম, আমার মনে হচ্ছিল যে সবসময় আমার এই ধরনের প্রবলেম যখন হয়, তখন আমি স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি যে আমার মনে হার্টে কোনো প্রবলেম আছে। তো আমি একজন সেদিনও কিছুদিন আগে পপুলারে গিয়ে একজন কার্ডিওলজিস্ট দেখাইছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই প্রসঙ্গগুলো থাক। আমি একটু জানতে চাচ্ছিলাম যে কি হচ্ছে, মানে ভয় পাওয়ার পরে কি রকম অভিজ্ঞতা হয়? অনেকের যে বুকের কাঁপুনিটা অনেক বেড়ে যায়, তাই না? হার্টবিটটা খুব ফাস্ট হয়ে যায়। আমার বুকটা ধড়ফড় করে, সেজন্য আমি কার্ডিওলজিস্টের কাছে গেছি। এবং এমন কি মনে হয় যে আমি মারা যাব, এরকম মনে হয়? হ্যাঁ, জি। আচ্ছা, আমার এরকম পরক্ষণে মনে হয় যে আমি মনে হয় সম্ভবত। আমার ওয়াইফকে যখন আমি বলি, তখন আমাকে মানে তুমি তো ভালো মানুষ, তোমাকে আমাকে দেখে বোঝারই উপায় নেই যে। এবং এই অনুভূতিটা কতক্ষণ থাকে?
অনুভূতিটা খুব বেশিক্ষণ থাকে না। আর আমি যে আসলে একটু আনন্দের মধ্যে একটু চেষ্টা করি একটু আনন্দ বিনোদনের মধ্যে থাকতে। আমি একা একা যখন আর অফিসে কাজের প্রচন্ড প্রেশার আছে, তো যতক্ষণ আমি 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করি ততক্ষণ আমি অনেক ভালো তখন ভালো থাকা সম্ভব হয়। রাতে ঘুম কি হয়? রাত্রে ঘুম তো এখন অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, এখন ভালো হচ্ছে। আর আগের বিয়ের সম্পর্কে মানে মনটা ভালো থাকতো না, তাই তো? প্রচন্ড খারাপ থাকতো। আমি খুবই ডিপ্রেশনে ছিলাম। আমি সারাক্ষণ আমাকে মানে ওই প্রিভিয়াস লাইফের কথাগুলো নাড়া দিত যে আসলে আমি এখন ভুল করছি, আমার আসলে এখান থেকে বের হওয়া উচিত। ওটা কতদিনের ছিল বিয়ের সম্পর্কটা? মোটামুটি 11 বছর। আচ্ছা, সন্তান আছে ওই বিয়ের পরে? একটা মেয়ে আছে। হ্যাঁ, 9 বছর। ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়? ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। ওর সঙ্গে ফোনেও খুব একটা কানেক্ট করতে পারি না। কথা বলেছি কিছুদিন, কিন্তু এখন কেন ওরা কি দেখা করতে দিচ্ছে না? দিচ্ছে না। জি, আমার সাথে মানে যোগাযোগ করতে দেয় না ওরা। তো আমরা শুনলাম এখন আগের তুলনায় ভালো, এখন বিশেষ করে সমস্যাগুলো মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে, শুনে সহ্য করা যাচ্ছে না, তাই তো? কিংবা কারো হার্টের অসুখ বা হার্টের রিং পরানো হচ্ছে, এই কথাগুলো শোনার পরেই হার্টবিট বেড়ে যায় এবং অ্যাটাক হচ্ছে, অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, তাই তো? হ্যাঁ, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কি? আমি শুরুটা কিভাবে হয়েছিল ওটার কোনো স্মৃতি ওনার মনে আছে কিনা, যে কখন শুরু হলো সেটা কি বলতে পারেন? হ্যাঁ স্যার, আমার শুরুটা হচ্ছে, আমার যেটা মনে হয়, আমার এক্স্যাক্টলি মনে আছে, সেটা হচ্ছে যে আমি বেশ ভালো ছিলাম, আমার এই ধরনের কোনো প্রবলেম ছিল না। হ্যাঁ, আমার ডিপ্রেশন ছিল, আমার মানে বিয়ে করাতে নিয়ে মানে ওকে আমার বেশি পছন্দ ছিল না, ওর সঙ্গে আমার কম্বিনেশন ভালো ছিল না, আমি আগে বলেছি। তো এটা নিয়ে আমার মনে হচ্ছে সবসময় একটা মানে কাজ করতো, তো হতাশা কাজ করতো। হতাশা কাজ করতো সবসময়। তো আমার আবার ওই পায়ে ওই একটা কর্নের মতো হয়, পায়ের তলায় একটা কর্নের মতো হয়, ওইটার জন্য এনাম মেডিকেল আমাদের ওই অফিসে হেলথ ইন্স্যুরেন্স করা ছিল। তো ওইখানে গিয়ে ভর্তি হয়ে একটা ছোট্ট একটা অপারেশন করার জন্য ওনারা বলে যে এটা কেটে ফেলতে হবে। আমি কোনোদিন অপারেশন কখনোই করিনি, কিন্তু পরে এনাম মেডিকেল থেকে অপারেশন থিয়েটারে এখন আমাকে নিয়ে গেছে। আমাকে যখন ইউনিফর্ম পরাইছে, তো আমি এত ভয় পাইছি, মানে সেটা আসলে বলার মতো না। আমার লাইফে এই ধরনের কোনো অভিজ্ঞতা মানে কখনোই হয়নি। তো আমি বেডে আমাকে শোয়াইছে, আমি শুধু মানে কাঁপছি ওইখানে। আমাকে তারপরে ইঞ্জেকশন দিছে, এইখানে একটা ইঞ্জেকশন দিয়ে তারপরে এখানে অবস্থা করে দিছে, তারপরে মানে কাছে তো আমি বুঝতে পারিনি। তো তারপর থেকে যে আমার ভিতরে একটা ভয়, প্রচন্ড ভয় পেয়েছি। পরে তারপর থেকে ওইটা হওয়ার পরে চিকিৎসা নিয়ে ওখান থেকে আসছি, আসার পরে স্পাইনাল হয়েছিল, সেটার জন্য আবার ডাক্তারের কাছে গেছি। পরে আন্দোলন দেখেন আমার এই প্রবলেম হচ্ছে। আচ্ছা, বোঝা গেছে। তার মানে অপারেশনে ভয় পেয়ে তারপর থেকে এটা শুরু হয়েছে। আমি তো প্রশ্নটা করেছিলাম, তাই না? একটা অভিজ্ঞতা কি হয়েছিল কিনা তখন বোধহয় মনে ছিল না। হ্যাঁ, সেটাই আমি জানতে চেয়েছিলাম, একটা অভিজ্ঞতা আছে কিনা এটার পেছনে। যাই হোক, আমরা এখন অভিজ্ঞতাটা শুনলাম, ধন্যবাদ সেটা বলার জন্য, আর ধন্যবাদ আমাদের মাহমুদুর রহমানকে জিজ্ঞেস করার জন্য এভাবে। আর কোনো প্রশ্ন আছে কি? আপনি এখন কোনো ওষুধ কি খাচ্ছেন? আপনি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলেন বলেছেন। সাইকিয়াট্রিস্ট আমি দেখাইছি 2 বার, বাট মানে এখন কোনো ওষুধই খাচ্ছি না। কিন্তু আমি এখন মানে শুধু আপনাদেরকে সাথে সংযুক্ত মানে আসলে মানে খুব চেষ্টা করছি যে আপনার সাথে আসলে একটু কথা বলা দরকার। যাই হোক, মানে আমার এখন আমি কি করছি সেটা হচ্ছে, আমি একজন মানে একজন সাইকিয়াট্রিস্ট দেখাবো না কি করছে, একটা ভালো একটা পরামর্শ। ঠিক আছে, আমরা অবশ্যই আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমরা নিশ্চয়ই কিছু একটা আলোচনা করে কিছু দেবার চেষ্টা করব, কতটুকু পারবো জানি না। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো এটা তো খুব ক্লিয়ার কেসটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা এখন হেলথ অ্যাংজাইটির রূপ নিয়েছে, কিন্তু একটা শুরুটা একটা ট্রমা দিয়ে, ট্রমাটাই আর কি ওইটা হয়েছে আর কি, অ্যাংজাইটিটা প্রলং করছে, জেনারেলাইজড হচ্ছে এবং বিভিন্ন কিছুতে হেলথ অ্যাংজাইটির একটা রূপ নিচ্ছে। তো হয়তোবা প্যানিকের সাইন সিম্পটমও থাকতে পারে, যার জন্য আছে সে বলেছেন তো মারা যাচ্ছি মনে হয়। তাহলে খুব কম সময়ের জন্য, হয়তো 5 মিনিট 10 মিনিট। এটা যেহেতু শুরুটা ওনার সাইকোলজিক্যাল কজ থেকে হয়েছে, একটা পরিস্থিতিতে ওনার যে ক্যাটাস্ট্রফিক যে এক্সপোজার হয়েছে, সম্মুখীন হয়েছিলেন, এবং ক্যাটাস্ট্রফিক যে থটগুলা, যেটা ইমোশনটাকে করেছে, কাবু করে দিয়েছে, যার জন্য অ্যাংজাইটিটা বেড়ে গেছে এবং প্যানিক পর্যন্ত চলে গেছে। এটা ওষুধ পেয়েছে ভালো কথা, কিন্তু ওষুধটা
সাপোর্টিং ওয়ার্ক করবে, সাপ্রেসিভ ওয়ার্কটা করবে, ওনার যে কজটা কিওরটা করতে হবে থেরাপি দিয়ে, সাইকোলজিক্যালি করতে হবে। আমার মনে হয় বেস্ট হবে একজন ভালো সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলে একটু ভালো হয়, অথবা এই বিষয়ে যে কাজ করে ট্রমার উপরে যারা ট্রেন্ড আছে তাদের তারাও হতে পারে। হ্যাঁ, হতে পারে। সেই তাহলে এখান থেকে ফোন নাম্বার নিতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতেও যেতে পারে। সাভারে যখন দেখিয়েছেন বা এনামে যদি আসতে পারেন তাহলে হয়তো এখানেও সপ্তাহে একদিন করে আসা সম্ভব। কোথায়? ইউনিভার্সিটি এরিয়ায় যে সেন্টারগুলো আছে বা সরকারি যে জায়গাগুলো যেখানে সাইকোথেরাপি দেওয়া হয় ওখানে উনি চাইলে আসতে পারেন। আমার মনে হয় এখানে একটু স্পেশালাইজড হেল্প লাগবে, আর কিছু আমার উপরে কাজ করতে হবে। একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আসলে আমি বিরতির আগে একটা বিষয় দেখলাম। সরি, ম্যাডাম বলছিলেন আর কি, হ্যাঁ এক ম্যাডাম বলছিলেন যে হ্যাঁ ওনার স্বামী ওনাকে মেনে নিতে পারেন না আর কি। আচ্ছা, ওকে, হ্যাঁ। আর দ্বিতীয়বার যে সমস্যাটা আমি বুঝলাম, আমার ঠিক দুইটা সমস্যার সাথে আমার একটা মিল আছে। আচ্ছা। সেটা হলো যে আমি অনার্স সেকেন্ড ইয়ারে যখন পড়ি, আমার মিসেস পড়তো অনার্স ফার্স্ট ইয়ারে। যাক, আমার বেকার অবস্থাতে আমরা দুজনকে বিয়ে করি। তো বিয়েটা করার পরে আমাদের দুইজনের পরিবারে একটা আমার বাবা মা এবং ওর বাবা মার মধ্যে একটা ছিল আর কি, একটা বিভেদ ছিল। সেই সূত্রে আমার সম্পর্কটা একবারে ভাঙন থাকবেই না, এরকম অবস্থায় আর কি দাঁড়াই। তো যাক, মাশাআল্লাহ একটা সময় আমি তখন মনে করলাম যে আমি আমার মিসেসকে যাক বুঝালাম। দীর্ঘদিন যোগাযোগ বন্ধ ছিল, প্রায় 2-3 মাসের মতো। তো যাক, আমি ওকে একদিন নিজ থেকে বুঝালাম যে দেখো জায়গা, তুমি এখানে যেহেতু আমাদের মধ্যে বিষয়টা, এখানে তো আমাদের বাবা মা, আমরা যে কষ্টটা পাচ্ছি আমাদের বাবা মা তো বুঝবে না। দেখ, পর্যায়ক্রমে ভাবে 3-4 বছর চলে যায়, আমিও পড়াশোনা শেষ করি, ও পড়াশোনা শেষ করে। এই যে মাঝখানে যে 5-6 বছর এরকম যখন আমাদের দুজনের পরিবার থেকে সমস্যা করছিল, তখন আমরা দুজনে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের বাবা মার কথা অন্তত এই বিষয়টা তো আমরা শুনবো না, আমাদের সম্পর্ক রাখা না রাখার বিষয়। তো যাক, একটা বিষয় আমাদের যাক মাশাআল্লাহ আমরা সম্পর্কটা আমাদের হয়ে যায় আর কি। এখন আমাদের 2টা বাচ্চা, আমার মিসেস চাকরি করে, আমিও চাকরি করি। আচ্ছা। তো আমি তৃতীয় যে বিরতির পরে যে দর্শক ভাইটা কথা বললো, আমি ওনার যে বিষয়গুলো কথা, যে কিছুদিন আগে আমার এরকম সমস্যাগুলো, প্যানিক অ্যাটাক যে হচ্ছে ওটা? জি জি, প্যানিক অ্যাটাক হচ্ছে, ভয় পাচ্ছে ওটা? না, ওইটা আমার হতো, ওইটা আমার কিছুদিন আগে হতো। আচ্ছা, সেটাই জিজ্ঞেস করছি যে ওইটাই কিনা আর কি। হ্যাঁ জি, ওইটা আমার হওয়ার কারণ আছে। আমি যাক নাটোর জেলায় আর কি একটা কোম্পানিতে চাকরি করতাম, যাকের আগে আমার 500 ব্লাড দেওয়া আছে। তো ওখানে আমি ওই ব্লাড দিতে যাওয়ার সময় ওখানে একজন লোকের সাথে, যার সাথে গেছিলাম ব্লাড দিতে, তো ওখানে যাওয়ার পরে উনি আসলে যাই হোক ওটা পরিকল্পিত ভাবে না কিভাবে উনি আমাকে ওখানে বলাইছিলেন আর কি যে আমার ব্লাডের যে কোনো একটা ভাইরাস আছে, ভাইরাসের সংক্রমণ আছে। তো যাক, তারপর থেকে যে আমি যে ভাইরাসটার কথা উনি বলছেন, যাক আমি ওটা আপাতত বলছি না। তো ওই ভাইরাসটার কথা যেটা বলছিলেন, পরবর্তীতে আমি রাজশাহী পপুলারে চিকিৎসা করালাম, কিন্তু ওখানে যাওয়ার পরে কোনো ভাইরাস ছিল না। কিন্তু বাট ওই যে তারপর থেকে আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করতো যে আসলে যদি এইটাই যদি হয়ে থাকে, এবং উনি আমাকে এভাবে ভয়ভীতি দেখাতেন বিভিন্ন ভাবে। আর কথায় যে আমার ওখানে যে বিষয়টা দাঁড়াইছিল এরকম যে উনি হয়তো আমাকে ব্যবহার করে হয়তো যে ক্লিনিকে যাক বিভিন্ন ভাবে, কিন্তু বিভিন্ন জায়গাতে দালালের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসা করছে। যাক, এটা আমার অনেক জায়গাতেই আমি দেখছি আর কি। ঠিক আছে, আমরা একটু সমস্যাটা শুনি। জি, তো এখন একটা বিষয় যে তারপরেই ওখান থেকে যাক আমি নাটোর থেকে চলে আসি, আসার পরে দীর্ঘ 2-3 বছর প্রায় আমার এই সমস্যাটা হতো। আর আমার আর একটা বিষয় আছে, পারিবারিক সমস্যা, সেটা হলো যে একটু শুনতে চাচ্ছি যে ভয়টা যে ওটা কি কেটে গেছে এখন? না, আমার আসলেই ভয়টা এখনো মাঝে মাঝে করে, কিন্তু তার আগে আমি আর একটু কথা বলবো। সেটা হলো যে আমি একটু ছোটতে আমি একটু ফিরে যেতে চাচ্ছি, সময় আমি 2 মিনিট নেবো, আপনাদের বেশি সময় নষ্ট করবো না। সেটা হলো যে ওই ছোটতে আমি যখন ছোট থেকে যখন 7-8-এ পড়তাম, তখন থেকে আমি দেখতাম যে বাবা কেমন জানে আমার উপরে একটু অসন্তুষ্ট ভাব ছিল আর কি, অসন্তুষ্ট ভাব ছিলেন। তো যাক, এটা বিভিন্ন ভাবে এক পর্যায়ে ওইটাও আমার কাছে যখন আমি পর্যায়ে এবং যাক পরিচয়টা দিলাম না, তারপর সেহেতু আমি একটা কথা বললাম আমার সামনে বিভিন্ন সময় আমার
মায়ের উপরও যাক বিভিন্নভাবে ইয়ে হতো আর কি, টর্চার। জি। তো আসলে আমি ওই বিষয়গুলো মেনে নিতে পারতাম না। তো আমি এভাবেই হতে আমি এসএসসি পাস করলাম আমার এলাকা থেকে, তারপরে রাজশাহীতে ভর্তি হলাম। রাজশাহী ভর্তি হওয়ার সময় আমি বাড়িতে আসতাম যখন, তখন আমি দেখতাম যে আমাকে টাকা পয়সা দেওয়া নিয়ে যাক বিভিন্ন রকম ঝুট ঝামেলা হতো আর কি। অথচ আমরা দুই ভাই, আমার বড় ভাইকেই দেখতাম যে সে যখন যেটা বলতো সেটাই করা হতো, এবং আমি মানে আমাকে আলাদা চোখে দেখা হতো। এই যে আমার একটা মানে তখন থেকে একটা খারাপ লাগার মানে জন্ম হয়। এটা বৈষম্যমূলক মনোভাবটা মেনে নিতে কষ্ট হচ্ছিল, তাই না? এবং আমি এটা মেনে নিতে পারতাম না যে আমার সামনে আমার জন্য আমার মার উপরে এটা কি করা হচ্ছে। তো যে এই পর্যায়টা হতে হতে একটা সময় এমন একটা হতো যে কেউ রাগ করলে, আমি আসলে পরিবারের সবার ছোট, আমি আমার সামনে ঝগড়াঝাটি কিংবা কোনো কিছু এরকম পছন্দ করি না। এরকম যদি কিছু দেখি যে আমার উপরে কেউ অত্যাচার বা অন্যায় করতেছে, আমার যদি মনে হয় আমি কাউকে কিছু বলতে পারি না বড়দেরকে, সেক্ষেত্রে আমি একটা কাজ করি যে আমি হাতের কাছে যেটা পাই সেটা দ্বারা হয়তো নিজেকে আঘাত করি, কিংবা যাকে কোনো কিছু না করা পর্যন্ত আমি আসলে ইয়ে করতে পারি না, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আচ্ছা, মানে অন্যকে আঘাত করতে ইচ্ছে করে কিন্তু সেটা না করে নিজেকে আঘাত করা হয়। হ্যাঁ, অন্যকে আঘাত করতে পারি না, এই জন্য সবাই আমার বড়, সবার প্রতি আমার সম্মান বোধ আছে। তো সর্বশেষ যেটা বিষয় আমার এখন দাঁড়াইছে যে এখন অল্পতেই এখনো রেগে যাই। তো আমি আসলেই মানে কথা বলতে আবেগপ্রবণ হয়ে গেলাম। আমি আমার অতীতের যে বিষয়গুলো যদি আমি মনে করে ফেলি আর কি, মনে করি এর পিছনে হয়তো বাবার হয়তো একটা ইয়ে আছে যে আমি ছোটবেলায় আমার শখ ছিল লেখালেখি করতাম। ওই 2004 সালে আমার লেখা একটা বইও আসছিল বাজারে, এবং মিল্টন খন্দকারের সুরে আমার একটা গানও আসছিল মিল্টন খন্দকার স্যারের বাজারে 2008-এর দিকে। যা কোনোটাই ভাগ্যের হয়নি আর কি। একটু থামাচ্ছি, আমাদের জন্য আজকের প্রশ্নটা একটু বলে দিলে ভালো হয়। আজকে আমরা কোন প্রশ্নটা নিয়ে আলোচনা করব? জি, আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? আমরা বেশ কয়েকটা বিষয় শুনলাম, তো কোনটা মনে হচ্ছে একটু জরুরি ভিত্তিতে সেটা আলোচনা হওয়া দরকার আমাদের? এখন একটা বিষয় যে এখনো আমি দেখি যে আমার বাবা আর কি আমার প্রতি যে তার অবিশ্বাসটা। তার আগে আমি আপনাকে আরেকটু কথা বলি, সেটা হলো যে আমি নিজে এখন স্বাবলম্বী বলতে আমাদের কাছে আজকে প্রশ্নটা করে ফেললে ভালো হয়। আমরা তো অন্য কলার ওয়েট করেন। তো দিদি বলছেন এখন আমার বাবার আমার প্রতি যে একটা বিশ্বাসের জন্ম নেয়নি, এটা এখনো হয়নি আর কি। এখনো হয়তো হয়ে থাকে যে আমি হয়তো মনে করছি যে আমি কোনো কাজ করছি। প্রশ্নটা কি, আমি একটু থামাচ্ছি, সরি ইন্টারাপ্ট করছি, প্রশ্নটা কি এটা যে বাবার কাছে আরো বিশ্বাসযোগ্য কি করে হব, এরকম প্রশ্ন? জি না, আমার এটাই, আর আমি এটা তো আমি মেনে নিতে পারি না। আর একটা বিষয় যে আমি আপনাকে প্রথমে বললাম যে আমার এই সমস্যাটা হয় যে মাঝখানে ভয় লাগতো যে এটাও হতো যে আমি আসলেই মানে বেশি দিন। একটু লাইনে থাকতে হবে, কেমন? একটু লাইনে রাখছি। কোনো প্রশ্ন আছে? কি বলছিলেন? আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কিংবা এই যে এখন মানে কখনো কখনো মনে হচ্ছে যে আমি স্ট্রোক করব, বা রাতে হঠাৎ মানে ঘুম থেকে যাই, ঘুম থেকে জেগে যাক মানে কেমন জানি একটা অনুভূতি হয়। আর যখন ঘুম হয় খুব ভালো ঘুম হয়। এই রাতে একা আছি, মানে যখন আকাশ ডাকে কিংবা বিদ্যুৎ চমকায় সেই সময়টা তো আমি মানে ভীষণ ভয় পাই। কিংবা আকাশে একটু মেঘ হলে, যদি আকাশে মেঘ হলে আর কি, যদি মনে হয় যে ঝড় হবে কিংবা বিদ্যুৎ চমকাবে, এরকম কোন একটা পরিবেশ যদি মনে হয়, আমি সেক্ষেত্রে প্রচুর ভয় পাই। এবং এমনি সাধারণত পারিপার্শ্বিক যে অবস্থাগুলো, যে হয়তো কোনো লোকজনের সামনে গেলে যেতে হলে, এরকম কোনো কিছু ভয় পাই না। ঠিক আছে, একটু থামাচ্ছি, একটা প্রশ্ন আছে। আপনি কোথায় থাকেন এখন? আমি এখন থাকি আমার গ্রামের বাড়িতেই, আমার বাবা মার বাড়িতে, বাবা মার সাথেই থাকি। আমি দীর্ঘদিন বাবা মার রাগ করে বাইরে ছিলাম, বর্তমানে বাড়িতেই আছি। এবং স্বামী স্ত্রী দুজনেই বাবা মার সাথে? জি, আমরা স্বামী স্ত্রী, আমার 2 বাচ্চা আছে, আমরা সবাই বাবা মার সাথেই। ওকে। আপনি কখনো আপনার এই সমস্যার জন্য বা ভয়ের জন্য কোনো ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন? জি না, আমি কখনো দেখানো হয়নি। আসলে আমি ডাক্তারদেরকে অবিশ্বাস করি, বিশ্বাস পাই না, মাফ করবেন। কারণ একটা বিষয় হয়ে থাকে যে আমি দেখছি এর আগে যে আমি একদিন একটা সময় জ্বরের জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম, একটা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট। সেখানে যে আসলে অত্যন্ত দুঃখজনক যে ঠিক আছে, আমরা মনে হয় আমরা বুঝতে পারছি কিছুটা, তাই না? সমস্যাগুলো তো অনেকগুলো চলে এসেছে, কোনো সাপোর্ট উনি পাননি। হ্যাঁ, কোনো সাপোর্ট নেওয়া হয়নি। দিয়েছেন যে এটার জন্য অতটুকু প্রয়োজন ছিল না, যে আমাকে মানে 5-6 হাজার টেস্ট দিয়েছে,
ঠিক আছে, আমরা এখন এই প্রসঙ্গটা এখন এখানে আলোচনা না করি, আমরা একটু আলোচনা করি নিজেরা বিষয়টা নিয়ে, কেমন? আপনার কাছে একটা অনুরোধ, এই বিষয়টা শুধু একটু আপনারা একটু ইয়ে করবেন যে এই অবস্থায় আসলে আমার কি করা উচিত। আমি একটা পারিবারিক দিক থেকে চতুর্দিক থেকে আমি খুব সুখী, আমি এখন মনে করি। ঠিক আছে, এটা শুনে আমাদের অনেক ভালো লাগলো, আমরা এবার আলোচনা করি, কেমন? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, তো অনেক মানে মাল্টিপল এরিয়াজ নিয়ে কথা হলো, তো কোন জায়গাটা নিয়ে আলোচনা সাবিহা বলবো? আমি একটু স্যার শুরু করিনি। আমার কাছে মনে হচ্ছে ওনাদের সম্পর্কের শক্তিগুলো বেশ মজবুত। একটা সময় পরিবারের মধ্যে মানে বিভেদ দ্বন্দ্ব লেগে আছে এবং নিজেরা এমন সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ব্যাপারে আমরাই কথা বলবো, আমরাই মানে এই ব্যাপারটাতে আমরা ওদের এবং একমত থাকতে পেরেছেন এবং এখনো আছেন। ইভেন উনি যখন ফোন রাখলেন তখনও বললেন উনি পারিবারিকভাবে সুখী আছেন, বাবা মার সাথে আছেন, দুটো বাচ্চা নিয়ে আছেন। তো আমার কাছে মনে হয় যে সম্পর্কের জায়গাটা তার খুব জোরালো এবং সে সেটাকে খুব ভালোভাবেই মেনটেন করছে। সমস্যার কথা যেটা বলেছেন যে ইদানিং রেগে যাচ্ছেন, এখন এইটা আমি জানি না এটা কোনো উৎস আছে কিনা, সে ওইটা খেয়াল করতে পারেন যে আমরা তো রাগ তো সবসময় তো রেগে থাকি না, এটাও তো একটা আবেগ। কোনো কোনো বিষয় রাগিয়ে দেয়, কোনো কোনো কথা রাগিয়ে দেয়, কোনো কোনো ঘটনা আছে সেটা দেখলে আমি রেগে যাই, কোনো কোনো চিন্তা আসে আমার সাথে অন্যায় হচ্ছে সেটা হলে আমি রেগে যাই। উনি সেরকম কিছু ধরতে পারেন কিনা যে ওনার রাগের সূত্রগুলো কি। সো সেই সূত্র অনুযায়ী দেখা যাবে যে আমরা ব্রিদিং রিল্যাক্সেশন বলে থাকি, যে সে জোরে জোরে নিঃশ্বাস নিলে সে হয়তো তার ব্রেনে একটু অক্সিজেন যাবে, সে নিজেকে একটু কাম করতে পারবে বা ওই জায়গা থেকে সরে যাবে। আমাদের কিছু ইউটিউবে ভিডিও আছে, অনেকেই মানে দেখতে পারেন। সো ওই জায়গাতে সে রাগের ম্যানেজমেন্টটা বোধহয় কোনো না কোনো ভাবে করতে পারেন। যেটা আমার কাছে লাগছে যে সেলফ হার্ম করছে, মানে রাগটা না, যেটা ওই যে রেট্রোফ্লেকশন বলে যে আমি সেলফ হার্ম করছি, অন্যকে আঘাত না করে হার্টিং মাইসেলফ, মানে সেটা কি এখনো আমি ঠিক মিস করে গেছি হয়তো। রাগ হলে সে উনি বলেছেন বোধহয় যে আমি তো সবার ছোট, কাউকে তো কিছু করতে পারি না, সুতরাং আমাকেই আঘাত করতে হচ্ছে। বাট ফাইনালি সে নিজেকেই আঘাত করছে আর কি, যেটা সেটা তো ডেফিনেটলি সাপোর্ট লাগবে। সুইসাইডাল অ্যাক্ট, মানে এক তো রাগ, তারপর সুইসাইডাল একটু অ্যাক্ট, ডিপ্রেশন তো আছেই ডেফিনেটলি। ডিপ্রেশন না হলে তো এটা করব না, এই ধরনের অ্যাক্টের মধ্যে চলে যাব না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে কিছুটা প্যানিক, কিছুটা ডিপ্রেশনের একটা মিক্সচার দেখতে পাচ্ছি আর কি। না, এগুলো তো এখনকার একটা কি বলা যায় পঞ্জীভূত একটা রূপ নিয়েছে, কিন্তু ওনার যে ডেভেলপমেন্টাল হিস্ট্রি, ওনার যে লাস্ট বর্ন হিসেবে বড় হওয়া এবং নেগলেক্টের শিকার হওয়া, বড় ভাই বৈষম্যের শিকার হওয়া, যা চাইতো ওটাই পেতো। আবার বাংলাদেশে অনেক সময় বাবার সাথে সম্পর্কের ইয়েটা বড় ছেলেকে তৈরি করার চেষ্টা করা হয়, ও শক্ত হলে অন্যরা চলবে। তো সুতরাং এই যে নেগলেক্ট এবং এই যে ডিসক্রিমিনেশনের শিকার এবং ডিপ্রাইভেশন বোধ, ওখান থেকে রাগ, ওই রাগ থেকেই ওনার ওই যে হয়তো মানসিক চাপ সামহাও এখন একটা অ্যাংজাইটির দিকে রূপ নিয়েছে এবং সেলফ হার্মের দিকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল যে মাকে টর্চার হতে দেখা, এটা কিন্তু এখনো মানতে পারেন না, মানে বাচ্চাদের জন্য ট্রমাটিক রিঅ্যাকশন, অসম্ভব ট্রমাটাইজিং। কিন্তু মানে এটা মানে মায়ের প্রতি ভালোবাসা, মায়ের কষ্টের সাথে মিলেমিশে যাওয়া, নিজের কষ্ট, বাবার প্রতি রাগ, সবকিছু কিন্তু একসাথে হয়ে যায় তখন। অসম্ভব মানে বাবার প্রতি হেট্রেডও তৈরি হয় অনেক সময় বাচ্চাদের, যে মানে মাকে টর্চার করছে আমার বাবা, মানে মাকে হেল্পও করতে পারে না ছোট বয়সে। তো সেই জায়গা থেকে মানে অনেকগুলো ট্রমা কিন্তু আছে, হ্যাঁ, মানে পরম্পরায় আছে বেশ কিছু ধারাবাহিকভাবে। একটু আমার মনে হয় এটা চিকিৎসার দাবি রাখে, মানে অলদো হি ইজ ভেরি মানে হ্যাপি উইথ হিজ ওয়াইফ, এখন একটা স্টেডি লাইফে এসছে, কিন্তু যে সিমটমগুলো কিন্তু দেখা যাচ্ছে বারবারই, হয়তো কিছু 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 ক্ষেত্রে বেরিয়ে আসছে, ডিফারেন্ট ফর্ম নিচ্ছে হয়তো, কখনো সেটা রাগ, কখনো সেলফ হার্ম, কখনো অ্যাংজাইটি বা ভয়। এক্স্যাক্টলি। তো যেহেতু ফ্যামিলি হিস্ট্রিও মানে ডেভেলপমেন্টাল হিস্ট্রিতেও কিছু ব্যাপার রয়েছে, এগুলো নিয়ে কাজ করার খুব দরকার আর কি, এবং কাজ করার স্কোপও আছে। মানে আমরা রেকমেন্ড করব যে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য, যাতে আরো ভালো থাকে, তার স্ত্রী সহ তার জীবনটা যেন আরো সুন্দর হয়। তো আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আশা করি ভালো আছেন, আশা করি তুমিও ভালো আছো, বলো। আসলে আমার প্রবলেমটা হলো আমার বাবা একজন বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত রোগী। তো আমার বাবা একজন ব্যাংকার, আমার মাও একজন ব্যাংকার। আর এই সমস্যাটা আসলে বাবার চাইল্ডহুড মানে ছোটবেলায় এই ট্রমার মধ্যে দিয়ে বাবা গিয়েছিল। এক ধরনের মানে কয়েকটা রোগ ডিজিজ একসাথে
হওয়ার ফলে আর ওষুধের সাইড ইফেক্টের জন্যই মানে তখন থেকে এই জিনিসটার মানে সৃষ্টি আর কি। তো আমরা মানে আগে এত কিছু জানতাম না। এই প্রবলেমটা প্রথম আমরা ফেস করি সেটা হলো 2011 সালে। 2011 সালে তখন প্রবলেমটা অনেক বেশি, আমরা তো বুঝিনি যে বাবার মানে আগে প্রবলেমটা ছিল। তো বাবা তখন মানে আমার দাদা তখন মানে মারা গিয়েছিলেন। উনি মারা যাওয়ার পরপরই বাবা হঠাৎ করে মানে অনেক ডিপ্রেশনে চলে যায়। আর ডিপ্রেশনে যাওয়ার পর আর সেই সাথে অফিসের বিভিন্ন কাজের প্রেসারে বাবা অনেক বেশি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো এই কারণে হয় কি আমার মানে আমি জিনিসটা সিমটমটা দেখতে পাই এভাবে, প্রথমবার মার উপর অনেক বেশি ভায়োলেন্ট হয়ে গিয়েছিল, মানে মারামারি থেকে শুরু করে সবকিছু হঠাৎ করে। তো এটার পর আমরা মানে বিভিন্ন ডাক্তারি করি, মানে বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে বাবাকে ঠিক করার চেষ্টা করি। এরপর মানে আমরা তখন আসলে জিনিসটা সম্পর্কে অতভাবে জানতাম না। তো তখন বাবা ঠিক হয়ে যায়। এরপর আরো 3-4 বছর পর আবার সেম জিনিসটা হতে থাকে। আর মানে সিমটম গুলো এরকম হয় যে আমার মার উপরই বাবা অনেক বেশি মানে আক্রোশ জমা হয়ে থাকে আর কি, মানে সবসময় মার প্রতি সবকিছু। আর মানে সন্দেহ করা থেকে শুরু করে মানে বিভিন্ন ব্যাপারে কথা বলা, মানে একটু এটা করে আসছে ওটা করে আসছে এই টাইপের কথাবার্তা সব মানে মোস্টলি। তো আমাদের ভাই বোনের প্রতি অতটাই নাই, কিন্তু মানে অফিসে কলিগদের সাথে বাজে আচরণ, তারপর কাজে বিভিন্ন কাজে এটার মানে রিফ্লেকশন আমরা দেখতে পাই। তো এভাবে 2011-এ একবার হয়েছে, এরপর 2015-এ একবার। আচ্ছা। তারপর 2015-এ বাবাকে মানে আমরা কন্ট্রোল করতে পারছিলাম না। তো বাবাকে একটা মানে ঢাকায় বাবা যে ডাক্তারের আন্ডারে ছিল ওখানে বাবাকে রাখা হয়। 1.5 মাস ওখানে রাখার পর তারপর বাবা একটা স্টেবল একটা পজিশনে আসে। এরপর বাবা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। এখন 3 বছর পর আবার মানে এই টাইমটাতে এখন আমার বাবাকে আবার ওখানে মানে দিয়ে আসতে হয়েছে আর কি, বাধ্য হয়ে। কোথায়? ওই মানে একটা মেন্টাল অ্যাসাইলাম বলা যায়। ঢাকাতেই নাকি ঢাকার বাইরে? হ্যাঁ, ঢাকাতে। এখন মানে গতবার ছিল ঢাকাতে, এবার চিরাগে। আচ্ছা। তো এখন মানে প্রবলেমটা এরকম, মানে আমি আসলে এই জিনিসটা ফেস করতে করতে আমি হঠাৎ দেখতেছি যে আমার মার উপর হঠাৎ করে বাবা ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। নর্মাল থাকতে কিন্তু এরকম কোনো কিছুই মানে বাবা অনেক মানে ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তো এই জিনিসটা আমি আসলে মানে আমার জন্য অনেক বেশি ফ্রাস্ট্রেটিং, আমার ফ্যামিলির জন্য। কারণ যে কোনো টাইমে আমার মার উপর অনেক কিছু হয়ে যেতে পারে, স্বাভাবিক। হ্যাঁ। তো এখন এই যে ট্রমার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। আর আমরা যে ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার মানে সবকিছু দেখার পর যেটা বললো যে এই জিনিসটা আসলে বাবার চাইল্ডহুড প্রবলেম। তো এটা এখন বাবার বয়স 55 বছর, আর বাবার মানে রিটায়ারমেন্টে আর বেশি দেরি নাই, 4-5 বছর পর রিটায়ার করবে। তো এখন এই প্রবলেমটার মানে কন্ট্রোল করা যাবে, বাট ফুললি কিওরড হবে না। তো আমাদের উপর মানে আমার ভাইয়ের উপর তো অবশ্যই, ও তো ছোট, আমি তো বড় হয়ে মানে মোটামুটি এখন বুঝতে পারি সবকিছু। মানে তোমরা 2 ভাই বোনই? হ্যাঁ, আমরা 2 ভাই বোন। আচ্ছা। ও জিনিসটা তো ছোটবেলা থেকে ফেস করে আসছে। তো আমি মানে চিন্তা করি আর কি যে এখন আমাদের কি করা উচিত। মানে এই জিনিসটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না, আর আমার বাবাকে কন্ট্রোল করা খুবই কষ্ট হয়ে যায়, মানে এক্সট্রিম ভায়োলেন্ট হয়ে যায়। এবং ভায়োলেন্ট হলে শুধু মার উপরেই ভায়োলেন্সটা হচ্ছে? হ্যাঁ, স্পেসিফিকলি আমার মার উপরেই অনেক বেশি ইয়াটা চলে। উনি কি মারধর করেন? হ্যাঁ, অবশ্যই মারধর করেন, হঠাৎ করে মানে দরজা বন্ধ করে আর মারধর করেন। আর হইলো ঘুমের প্রবলেমটা দেখা দেয়, মানে ঘুমাতে পারেন না একদম। হ্যাঁ, একদমই ঘুমাতে পারেন না। আর সবসময় মানে মা যদি সাথে না থাকে তাহলেও ঘুম আসে না তার। আচ্ছা, একটু প্রশ্ন। বাবার ঘুমানোর জন্যই আমাদের মানে মাকে বাবার সাথে রাখতে হয়। বাবার সাথে রাখাটা মানে আমার মাকে বাবার সাথে রাখাটা আমার জন্য অনেক বেশি মানে রিস্কি। তুমি কি বাবা মার কাছে থাকো নাকি অন্য কোথাও থাকছো? আমার এখন মানে আমার অনার্স মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ, তো আমি এখন ঢাকায় আছি। আচ্ছা।
ওরা অন্য জায়গায় থাকেন বাবা মা? আমার বাবা মা অন্য জায়গায় থাকেন। আচ্ছা, ওকে। একটুখানি জানতে চাইবো যে 2011-তে ওনার প্রথম অ্যাটাকটা হয়, তারপরে তো উনি চিকিৎসাধীন ছিলেন কি? তাতে আমি ঠিক বুঝিনি। চিকিৎসাধীন ছিলেন, চিকিৎসার আওতায় ছিলেন? হ্যাঁ। ওষুধ খেয়েছেন? হ্যাঁ, ওষুধ খেয়েছেন। এবং তারপরে কি ওষুধটা উনি চালিয়েছেন না বন্ধ করে দিয়েছিলেন? উনি সব সময় মানে 2011 সাল থেকে এখন পর্যন্ত সব সময় উনি কন্টিনিউয়াসলি ওষুধ কখনো মিস হয়নি, তাই তো? না, কখনোই মিস হয় নাই। সেটা কি মা খাইয়ে দেন না উনি নিজে থেকে খান? উনি নিজে থেকে খান, উনি মনে করে করে খান, মাও খাওয়ান, আমরাও দেখি। গুড পেশেন্ট তোমার বাবা, তাই না? হ্যাঁ। সো কিন্তু ওষুধ খাওয়া অবস্থাতেও আবার অ্যাটাক হয়, তাই তো? এবং অ্যাটাকটা হওয়ার আগে কি কোনো কিছু এমন থাকে যে কোনো ট্রিগার ফ্যাক্টর থাকে, কিছু থেকে উনি কিছু থেকে স্ট্রেসড হয়ে গেছেন, এরকম কি তোমরা খেয়াল করেছো? একটা প্যাটার্ন আছে কি? বাবা তো আসলে অনেক ইন্ট্রোভার্ট, তো আমরা এই জিনিসটা আমরা কখনো বুঝিনি। বাবার যে ডিপ্রেশন, বাবার যে প্রবলেমগুলো কখনো আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, উনি কিসে ট্রিগার্ড হন, মন খারাপ হয়, উনি সেটা বলেন না কাউকে, তাই তো? না। ওকে। তোমার প্রশ্নটা হচ্ছে যে কিভাবে বাবাকে আমরা হ্যান্ডেল করব, বা তোমার যে ফ্রাস্ট্রেশন গুলো এটা নিয়ে তুমি কি করবে, তাই তো? এরকম একটা প্রশ্ন কি? ওকে, অনেক ধন্যবাদ। তুমি একটু থাকো লাইনে, কোনো প্রশ্ন থাকলে করো তোমরা। আমি শুধু জানতে চাচ্ছি যে ওনার এই যে এত সমস্যা যে হচ্ছে মাঝে মাঝে, উনি কি তখন জবটা করতে পারেন? জবের পারফরমেন্স কি বজায় রাখতে পারেন? জবের পারফরমেন্স হ্যাঁ বজায় রাখতে পারেন, কিন্তু আমরা ভাবতাম মানে আজকে পর্যন্ত, মানে কয়েকদিন আগে পর্যন্ত আমি ভাবতাম যে না, জব ঠিকঠাক মতোই আছে। কিন্তু আমরা কলিগদের সাথে কথা বলার পর বুঝতে পেরেছি, বাবার ফ্রেন্ডদের সাথে, যে ওভাবে জিনিসটা হচ্ছে না। মানে উনিও ইভেন ওনাদেরকে গালিগালাজ পর্যন্ত করছেন ওখানে, অফিস কলিগদের সাথে মিসবিহেভ করে। তারপর এমনিতে জবের কাজের ইয়াগুলা মানে ঠিক মতো হচ্ছে কিনা এটা আসলে আমরা এখন বলতে পারবো না, মানে শিওর না। আর এবার একটু আমার একটা প্রশ্ন ভুলে যাব, এবার তো তোমরা অ্যাসাইলামে দিয়ে আসলে, মানে ক্লিনিকে হোক যেখানে হোক, কিন্তু প্রতিবারই কি উনি ভর্তি হতে হয়েছে ঠিক হবার জন্য? এর আগে একবার হয়েছেন, 15 সালে। এর আগে আরেকবার ভর্তি হয়েছিলেন, কিন্তু তার আগে 11 সালে ভর্তি হননি কোথাও, না? 11 সালে না কোথাও। আমরা ট্রাই করেছিলাম আমাদের মানে বাসার মধ্যেই ট্রিটমেন্টটা করানোর জন্য, মানে আমাদের যতটুকু সম্ভব। ঠিক আছে, মানে একটা স্পেসিফিক পিরিয়ড 3 বছর 4 বছর এরকম একটা পিরিয়ড পর বারবার হচ্ছে। কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আলোচনা করব না কিছু? আমরা আলোচনা করতে পারি। অনেক ধন্যবাদ। তোমরা কষ্ট পাচ্ছো, ছেলে মেয়েদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে যায়, বুঝতে পারি। ফ্যামিলি খুব সাফার করে, মার উপরেও একটা ঝড় যাচ্ছে সব সময়। আমরা সহমর্মী হয়ে রইলাম তোমার সাথে, আমরা আলোচনা করছি। ওকে, এটা তো মনে হচ্ছে সুচিকিৎসাটা দরকার। উনি তো বারবার করেই হচ্ছে, এবং ও কি বলেছিল যে ওর বাবার ছোটবেলা থেকেই সমস্যা ছিল? না, ছোটবেলায় খুব ট্রমাটাইজিং চাইল্ডহুডটা খুব রাফ ছিল। ট্রমাটাইজিং ছিল? কি ধরনের ট্রমাটাইজিং? সেটা তো আমরা প্রশ্ন করিনি। বাবা চাইল্ডহুড থেকেই ট্রমা ছিল, যেটা বলো, চাইল্ডহুডে খুব ট্রমার মধ্যে দিয়ে গেছে। এর আগে প্রবলেম ছিল, কিন্তু ওনারা ধরতে পারেন 2011-তে, মানে কিছুটা সারফেস মানে হচ্ছিল পরে এসে। এখন বাইপোলার হলে উনি যে ধরনের ইয়ে করছে, মনে যেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছেন। বাইপোলার তো এতখানি নাও হতে পারে। না, ম্যানিক ফেজে হতে পারে। ম্যানিক ফেজে তো ওটা সাময়িক জন্য হতে পারে। উনি যেভাবে রাগারাগি মারামারি পর্যন্ত চলে যাচ্ছে, না হতে পারে এটা ম্যানিক ফেজে এতখানি আউট অফ কন্ট্রোল হচ্ছে। তো তার মানে তো ওনার সুচিকিৎসাটা হচ্ছে না, যে ওই যে সিম্পটমগুলো কন্ট্রোলে রাখার জন্য। আরেকটা কথা জিজ্ঞেস করা হয়নি যে উনি সব সময় রেগুলারলি ডাক্তারের কাছে যাচ্ছেন কিনা, ফলো আপে আছেন কিনা, এই প্রশ্নটা করা হয়নি। হ্যাঁ, সুচিকিৎসার সংকট এখানে। আর ওষুধের বাইরেও আরো কিছু ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা, লাইক একটা সাপোর্টিভ কাউন্সেলিং, সাপোর্টিভ থেরাপিটা, সেটা হয়তো বা নাই। কিছু সেলফ কেয়ার টেকনিক সবসময় ফলো করলে, আরেকটা যেটা ওই যে মুড চার্ট খেয়াল করা, মুড সুইংস হয়তো অনেক বেশি, মুড চার্টটা রাখলে তাদের কিছু সেলফ হেল্পের ব্যবস্থা আছে, তো ওগুলো যদি করে তখন নিজেরাই বুঝতে পারে যে আস্তে আস্তে ম্যানিক সাইডে চলে যাচ্ছে, যে নিজেরাও কিন্তু টের পাওয়া যায়। বাট বাবা হয়তো ওটা ওইভাবে করেন না, উনি অ্যাওয়ার কিনা ওনার যে সমস্যাটা কি ধরনের,
এবং এর ফলে যে অন্যদের সমস্যা হচ্ছে এগুলো ওনাকে এডুকেট করার মতো একটা ব্যাপার এটা উনি আছে। তখন তার কন্ট্রোলে থাকেন না, না, আমার মনে সে- হচ্ছে কিন্তু অ্যাওয়ার্ড তো উনি নিজেই যদি মানে রেগুলার ওষুধ খান, মনে করে খান, মনে করে খাচ্ছেন, কেউ খাইয়েও দিতে না হচ্ছে না। ওষুধটা তো উনি খাচ্ছেন অসুস্থতা হিসাবে, কিন্তু তারপরও যে এটা ওয়ার্ক করছে না, ব্রেক করে যাচ্ছে, সেটার রিল্যাপসের হ্যাঁ, রিজনটা মানে অন্যরা ফ্যামিলি মেম্বাররা কষ্ট পাচ্ছে সেটা তো উনি জেনেও কিছু করতে পারছেন না, বিকজ উনি তো কন্ট্রোলে রিল্যাপসটা থাকেন ঘটে না যাচ্ছে তখন। বারবার, মোডটাকে কন্ট্রোলে রাখাটা যাচ্ছে না, এটা কেন? মনিটরিংটা ঠিক হচ্ছে না হয়তো বা। যেটাই হোক, মানে আমাদের তরফ থেকে তখন কিছু একটা বলা দরকার। আর এই সমস্ত ক্ষেত্রে না আমার মনে হয় যে ফ্যামিলি থেরাপিটা ভীষণ দরকার হয়, বিকজ এই যে বাচ্চাটা কষ্ট পাচ্ছে, মেয়েটা, তাই না, মার জন্য সবসময় সে ট্রমার মধ্যে থাকছে যে মা Risk, বাবার সঙ্গে থাকতে exactly. হচ্ছে, বাবা মাকে ছাড়া আতঙ্কে শুতে থাকছে। পারছেন না। তো এইটা যে একটা মানে ছেলে মেয়েদের উপরেও কিন্তু ভীষণ একটা বড় নেতিবাচক প্রভাব পড়ে যায়। তো গোটা ফ্যামিলির থেরাপিটা খুব ইভেন মার প্রয়োজন কথা আছে। আসেনি, কিন্তু মা নিশ্চয়ই এই সম্পর্কের মধ্যে থেকে ওনার মধ্যেও নিশ্চয়ই কিছু ডেভেলপ করেছে, হ্যাঁ, সেটা আমরা ওনাকে ছাড়া বাবা বলতে পারি না। ঘুমাতে পারছে না, Exactly. ওনাকে কিন্তু থাকতেও হচ্ছে থাকতেও সঙ্গে। হচ্ছে, exactly. কিন্তু উনি একটা কিন্তু মানে ইয়ের মধ্যে রয়েছেন, তাই না, প্রাইমারি কেয়ার গিভার তো এখন উনি, সো ওই ওনার যে স্ট্রেস গুলো হচ্ছে, ওনার যে রিঅ্যাকশন গুলো হচ্ছে, সেটাও খুব হওয়ার কথা না। এবং সেটাই ছড়িয়ে পড়ছে ও মেয়েটার বাচ্চা মধ্যেও, বা বাচ্চাদের ছেলে মেয়ের মধ্যেও মধ্যেও। হচ্ছে। তো একটা তো হচ্ছে যে আমরা যেটা বললাম যে উনি নিজেও যদি একটু থেরাপির আওতায় আসেন, ওষুধটাও যদি উনি ফলো আপে রাখেন সব সময়, প্লাস ফ্যামিলির পুরো বাকি যারা ফ্যামিলিকেই আছেন, কিন্তু আসলে থেরাপির আওতায় নিয়ে আসলে ভালো হয়। আমাদের দেশে আসলে যেই সংকটটা আছে, বিদেশ হলে যেটা হতো কমিউনিটি মেন্টাল হেলথ টিম থাকে, টিমের আবার অনেক সদস্য থাকে, ওরা হোম ভিজিট করে। আমাদের দেশে এই জিনিসগুলোও চালু আমাদের করার দেশে তো চিন্তা করা বৃদ্ধ দরকার। নিয়ে কথা বলছি, সেটাই তো আমাদের দেশে কিছু নাই আসলে, ওই টিম ওয়ার্কটা নেই আমাদের দেশে আর না, কি। তার অভাবে কিন্তু রিল্যাপসটা ঘটে যাচ্ছে, যে এবং এই যে ফ্যামিলি কেয়ারারদের কেয়ার করা এবং ওদের সাপোর্টটা সেটা দেওয়া। খুবই প্রয়োজন হয়। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, বলো। জি, আমার বাবা অনেক ছোটবেলায় মারা যান। বাবা ছোটবেলায় মারা যায়। ছোটবেলায় মারা গেছেন? মারা যান, প্রায় 18-19 বছর হয়ে গেছে। তখন ক্লাস পড়েছিলাম। তো মা আর আমরা 3 ভাই বোন। আচ্ছা। বাবা তেমন কিছু আমাদের জন্য রেখে যাননি, আর্থিক অনটনের মধ্যে আমরা ছিলাম। তো ছোটবেলা থেকে অনেকটা আর্থিক অনটনের মধ্যে ছিলে? হ্যাঁ, ছিলাম। হ্যাঁ, তবে আমি ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি খুবই আগ্রহী ছিলাম, এবং আমার মাও ছোটবেলা থেকে ওইভাবেই আর কি স্বপ্ন দেখানো হতো যে একরকম যে ভালোভাবে পড়াশোনা করব, অনেক আগাবো এবং ফ্যামিলি হালটাও আমি ধরবো, এরকম আর কি চিন্তা ভাবনা ছোটবেলা থেকেই আমার মধ্যে গ্রো করে, নিজে থেকেও এবং ফ্যামিলি থেকেও ওইভাবেই গ্রো করানো হয়। তবে আমার আর কি হোয়াইট স্কিনের কারণে আমার অনেক বিভিন্ন ধরনের প্রেশারে, সামাজিক আত্মীয় স্বজন প্রেশারে আম্মু আমাকে ক্লাস 9-এ থাকতে বিয়ে দেয়। তো ক্লাস 9-এ থাকতে বিয়ে দেয়। ক্লাস 9-এ বিয়ে হয়ে যায়? আচ্ছা। আম্মুই দেন আর কি। তো ব্যাপারটা আমি অনেক মেন্টালি এন্ড ফিজিক্যালি অনেক টর্চার হই। তো ব্যাপারটা আমি মেনে নিতে পারিনি, আমি এখনো কিন্তু মেনে নিতে পারি না। আমি অলরেডি ডিভোর্স, 3.5 বছর পরে আমার ডিভোর্স হয়ে যায় 2010-এ ডিভোর্স হয়ে যায়। এরপর আমি পড়াশোনা কন্টিনিউ করেছি। আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বাহ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম। বাট ওই যে আম্মুর প্রতি ক্ষোভ ধরেন, বা আমি যেরকমটা যেই গুণগুলো আমার মধ্যে ছিল সেগুলো আস্তে আস্তে সরে থাকে, বা আমি যেরকম ভালনারেবল পরিস্থিতি থেকে বের হয়ে এসেছি, বাট যে পরিমাণে ওই সময় যেরকমটা ছিলাম, যতটা সেলফ কনফিডেন্ট বা যতটা ভালো বৈশিষ্ট্যের, ওইরকমটা আমি এখনো গেইন করতে পারিনি বা পারতেছিও না। জবও করেছি বাট এখন কন্টিনিউ করতেছি না। আবার করব না তা না, বাট আমার প্র্যাকটিসের জন্য বা আমার জীবন মানে যেরকমটা হওয়ার কথা ছিল ওর কাছাকাছি তো একদমই যায় নাই, একরকম ভেঙে গেছে আর কি। একটা সাজানো বাজানের চারা লাগানোর সাথে সাথে চারা উপড়ে ফেলা হয়েছে, এরকম হয়েছে আমার জীবনটা।
এখন আর আমার আম্মু হচ্ছে কি এত বছর ধরে একা সব সামলাতে সামলাতে হচ্ছে তিনি খুব আর কি ছোট মানুষ বা ওনার যে মানসিক আর কি ধৈর্য সেরকম নাই, আরো অনেক আগে থেকেই নাই। উনি বোঝেন না ব্যাপারগুলো ওইভাবে, বা ওইভাবে আমি ওটা বুঝি যে উনি বোঝেন না, কিন্তু একটা যে কাউন্সিলিং এর ব্যাপার বা শেয়ারিং এর ব্যাপার থাকতে পারে, সেটাও আমি আপনাদের মতো কারোর সাথে যে উনি শেয়ার করতে পারে ব্যাপারগুলো, তাহলে যে ওনার মনটা হালকা হবে বা উনি আরো যে মানসিক ভাবে শান্ত হতে পারবেন, ওইটা উনি নিতে পারেন না। আর ওই কারণে আমার মধ্যেও আর মানে এত বছর ধরে আমি বছর পর বছর ঘুমাইতে পারিনি। ঘুমাতে পারো না? পারি নাই, আমার ইনসমনিয়া ছিল, আমার থ্যালাসেমিয়া ছিল। আচ্ছা, আমি বছর পর বছর ঘুমাতে পারিনি না। এখন মানে আস্তে আস্তে আমার প্র্যাকটিসের থেকে আমার যে আমার ইগুলো করছে, মানে আমার কনফিডেন্স আপনি তো বোঝেনি, চর্চার উপরে থাকা দরকার, একদমই অন্যরকম একটা পরিবেশে থাকা দরকার আমার লাইফ তাকে ওইরকম ভাবে গোছানোর জন্য, বা মোট কথা এস্টাবলিশ হওয়ার জন্য। তো ওই এখন আমি ওভাবে পারতেছি না, যেভাবে আমার করা দরকার ওভাবে পারতেছি না। তো আমার আম্মুর জন্য এখন আমি কি করতে পারি, আমার জন্য এখন আমি কি করতে পারি, এটাই আমার প্রশ্ন। খুব সুন্দর করে গুছিয়ে বলেছো, একদম প্রশ্নটাও সুন্দর করে করেছো। একটু লাইনে থাকো, কারো কোনো প্রশ্ন আছে কি? আমার কাছে পুরো ক্লিয়ার হলো না, যদি আপনি বলছেন যে খুব গোছানো হয়েছে, আমি হয়তো একটু মিস করেছি। প্রশ্নগুলো ভীষণ পরিষ্কার, যে মাকে কি করে ভালো রাখবে, নিজে কি করে ভালো থাকবে। না, এখন মায়ের প্রধান সমস্যাটা কি? ওর লাইফই তো একটা স্ট্রাগলের ভিতরে গেলেন, তো এই মুহূর্তের সমস্যাটা কি মায়ের? এই মুহূর্তে সমস্যা হচ্ছে যে খুব অযথাই অনেক চিৎকার চেঁচামেচি করেন, অনেক মানে বেশি ভালো নেই, যেটা আমি নিতে পারি না। আমার মধ্যে এই ধরনের যেই অ্যাক্সিডেন্ট গুলো আমার লাইফে ঘটেছে, বা তার সাথে যেই একটা তার যে আমার ক্ষোভ, আমি বুঝতে পারি না তা না, যখন ঠান্ডা মাথায় থাকি তখন বুঝতে পারি যে সেও তো প্রেশারে থেকেই করেছে, তাই সে নিজে এডুকেটেড না, নিজের ফিনান্সিয়াল কোনো সাপোর্ট নাই তেমন কোনো, তো সে যে প্রেশার থেকেই করেছে ওই ব্যাপারটা ওইটা আমি বুঝি। বাট সেই কারণে যে আমার নিজের জায়গা থেকে আমি যে সরে গেছি, বা আমার যেরকমটা হওয়ার কথা ছিল, আমি জিপিএ 5 পাও এসএসসিতে, তো দ্যাটস নট দ্য পয়েন্ট। জিপিএ 5 পাওয়াটা বড় ব্যাপার না, বাট আমার লেখাপড়ার প্রতি আমার যে আগ্রহ, আমি অন্য কোনো দিকে কখনো তাকাই নাই, আমি ওইরকম মেয়ে ছিলাম আর কি। তো খুব বিট্রেইড ফিল হয়, এবং ওই ফিলিংটা আমি এখনো পর্যন্ত কমাইতে পারিনি। সেটাই অনেক ট্রমা এবং বিট্রিয়ালের ট্রমাটা কাজ করছে। সম্পর্কের বিষয়টা আমার কাছে মনে হচ্ছে একটু ওকে বলে দিয়ে আমরা আলোচনা করি। অনেক ধন্যবাদ তোমাকে ফোন করার জন্য, এবং মানে মনে হচ্ছে গোটা ফ্যামিলিটাই সাফার করছে অনেক বছর ধরে। তো এই কষ্টের আসলে মানে খুব কষ্ট পরিমাপ করা যায় না আর কি। আমরা আলোচনা করছি তোমার ব্যাপারটা নিয়ে, বলো। আমার কাছে দুটো জিনিস লাগছে। এক, উনি পরিষ্কারভাবেই বলছেন যে ওনার জীবনটা যেভাবে উনি সাজানো হবে মনে করেছিলেন বা সাজাবেন বলে ভেবেছিলেন, সেরকমভাবে বলতে গেলে ভেঙেই গেছে, সেরকমভাবে বলছেন। কনফিডেন্সের কথাটা 2 বার বলছেন, এবং ইনসমনিয়া কথা বলেছেন। আমার কাছে কেন লাগছে যে এক্স্যাক্টলি থ্যালাসেমিয়াও ছিল, যে ক্লিনিক্যাল ডিপ্রেশনের মধ্যে পড়ে কিনা এটা একটু চেক করার বিষয়। আর দ্বিতীয়ত মার সাথে যে বিষয়টা, সেটা আমার কাছে কেন লাগছে যে মার এজটা কত জিজ্ঞেস করা হয়নি, বাট মিড এজড মহিলাদের যে একটা চেঞ্জ থাকে, এবং তার সাথে সম্পর্কের বিষয়টাও তো গুরুত্বপূর্ণ, যে সে মেয়ে যেখানে বিট্রেড ফিল করছে, তার মানে সম্পর্কে যখন যায় মা মেয়ের সম্পর্ক, সেই জায়গায় তো সেই স্বতঃস্ফূর্ততা থাকে না, সেই বিশ্বাসের জায়গাটা থাকে না, সেই খোলা পারস্পরিক যে খোলামেলা থাকার একজন আরেকজনের প্রতি, সেই জায়গাটা থাকছে না। তো সেটা বোধহয় সম্পর্কের ক্ষেত্রেও ভাঙনটা সে ফিল করছে। তো আমার কাছে লাগছে যে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। স্যার কিছু অ্যাড করবে? মানে কি করবে? আমার মনে হচ্ছে যে ফ্যামিলি নানাভাবে চাপে আসছে, কিন্তু এখানে যেই কথাটা বিষয়ে আলোচনা হয়নি আর কি, যে ওর বিয়ে দেওয়াটা নিয়ে তো তার ক্ষোভ এবং আবার ডিভোর্স হওয়াটা,
সেখানে নিশ্চয়ই অনেক ট্রমাটিক স্টোরি হয়তো বা আছে। আছে টর্চারড হয়েছে তো। হ্যাঁ, টর্চারড হয়েছে, মাই দিয়েছিল, ভালোর জন্য দিয়েছিল, কিন্তু এটা মা তো অভাব অনটন, বাবা নেই, এত বছর ধরে বাবা ছাড়া মা চালাচ্ছেন, তো ওই কষ্টে পড়েই করেছেন উনি কাজটা, কিন্তু ওর জন্য ওটা খুব ক্ষতিকর হয়েছে। তারপরও সে যে গ্রাজুয়েশন করেছে এবং এগিয়ে যাচ্ছে, কি প্র্যাকটিসের কথা বলছিল কি, ওটা কি তার প্র্যাকটিস কম্পিউটার সায়েন্সের কথা প্র্যাকটিস করে, প্র্যাকটিসটা অব্যাহত রাখতে হয়, তা না হলে তো শার্পেন হয় না। সে এটা করে যাচ্ছে। জব আগে ছিল, এখন মনে হয় মানে কিন্তু সে আশান্বিত না, মানে যে এরকম গতিতে যাবে ভাবছিল, জীবনটাকে যে রকম ভাবে সেটেল ভাবছিল, স্টাবলিশড হবে, সেই জায়গায় স্বপ্নের জায়গাটা থেকে অনেক দূরে আর কি। ও সেটাই কষ্ট জিনিসটা হলো যে এটা তো হচ্ছে বাস্তবতা, তাদের জীবনে বাবা ছাড়া বড় হওয়ার যে কষ্ট পুরো সেটা এসছে, এবং এর ভিতরে অনেক ট্রমাটিক ইভেন্ট ঘটে গেছে। এবং ও খুব ভালো স্টুডেন্ট, তো মানে ক্লাস 9-এ পড়া অবস্থায় বিয়ে হয়ে যাওয়াটা ওর জন্য একটা ভীষণ বড় ধরনের ধাক্কা ছিল আর কি। পড়াশোনা ছাড়া কোনো কিছু চিন্তা করেনি, মানে শি লাভস টু স্টাডি, অনেক কিছু স্বপ্ন ছিল, কিন্তু এখন হবে আমার মনে হয় একটু রিকনসাইল করা যায় কিনা, একটু গুছিয়ে নিতে গেলে একটু ফ্যামিলি সাপোর্ট, কাউন্সিলিং সাপোর্ট, সাইকোথেরাপি সাপোর্টটা লাগবে। তারপরে একটু গুছিয়ে, সে যেহেতু মেধাবী, সে যদি লাইফটাকে আবার গড়তে শুরু করে, আমার মনে হয় এগিয়ে যাবে। মায়ের মতো সাপোর্ট দরকার, ওরও দরকার, পুরো ফ্যামিলিরই দরকার আছে চাপটা কমিয়ে আনার জন্য। সো যেটা আমরা বলতে পারি, ওরা বোধহয় আর্থিকভাবে খুব একটা ভালো এখনো নেই, কারণ ও তো জব করছে না। সেক্ষেত্রে যেসব টেলিফোন কাউন্সিলিং আছে সেটা দিতে পারে, বা যেখানে একটু একদমই কম খরচে কাউন্সিলিংটা নিতে পারে, এরকম কোথাও যেতে পারে। ব্যক্তিগত কাউন্সিলিং আসলে উনি সাপোর্টটা পাবেন, সাথে একই সাথে মা যদি কোনো সেশনে এসে তাদের সাথে একটু মানে থেরাপিস্টের মধ্যস্থতায় কথাবার্তা বলেন, কিছুটা হয়তো আসতে পারেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু যাদের একটু আর্থিক অসুবিধা আছে, একটু কম খরচে সুযোগ দেওয়া হয়েছে, তো এরকম সেবাগুলো নিতে পারে আর কি ওরা, তাই না? কারণ ও ভালো নেই, মা ভালো নেই, এটা একটা কেমন জানি মানে হচ্ছে যে জীবনটা খুব গতিময়তা পাচ্ছে না আর কি, এরকম একটা ব্যাপার লাগছে আর কি। মানে একটু যেন পাস্টে আটকা পড়ে আছে, ভালো নেই মানে পাস্টের কথা ভেবে, কিন্তু না এখনো তো মা রাগ করছেন, মা রেগে যাচ্ছেন কথা চিৎকার চেঁচামেচি করছেন। কি নিয়ে রাখছেন সেটা একটু মায়ের প্রপার ডায়াগনোসিসটা হওয়া দরকার, মা কোন অবস্থায় আছে এবং কি চিকিৎসাটা দরকার, সেটাই বললাম যে চিকিৎসা নেওয়া দরকার, কোথাও গেলে ভালো হয়। হ্যাঁ, কারণ ও বলছে আমি কি করে ভালো থাকবো, মা কি করে ভালো রাখবো, এবং দুজনে আলাদাভাবে ভালো থাকলেই সম্পর্কটা ভালো হবে, তা না হলে তো সম্পর্কটাকে মজবুত করা খুব ডিফিকাল্ট। আমাদের আজকে সবকটা ফোনই বেশ মানে খুব বেশি কষ্টের মধ্যে রয়েছেন, তারা ফোন করেছেন, তো আমাদের বোধহয় সময় একেবারে। যে শুরুর দিকে মানে একটা কথা বলা হয়নি নাকি, বলেছিলাম কি ওটা কোনটা, কোন একটা কেসের কথা বলার কথা ছিল, আমাদের সময় নেই, সময়টা একদম শেষ হয়ে গেছে। এক লাইন করে বলে দাও, এক লাইন 2 লাইনের মধ্যে। না মানে আসলে লাইফটা তো এরকমই, স্ট্রাগলের মধ্যে পড়ে যায়, আবার এখান থেকে আমাদেরকে জীবনটা নতুন করে শুরু করতে হয়। তো সেটার জন্য যদি একা না পারা যায়, কাছের মানুষের হেল্প নিতে হবে, সেটাও না পারা গেলে প্রফেশনালদের হেল্প নিতে হবে। তো সেখানে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট কিংবা সোশ্যাল ওয়ার্কার অনেকেরই প্রয়োজন হয়। তা আমাদের দেশে যেটা দরকার যে এটার ব্যবস্থাটা চালু করা, বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন প্রাইভেট সেক্টর এগুলোকে চালু করতে হবে, সেটা আমাদের খুবই দরকার। আদারওয়াইজ যেটা হচ্ছে মানুষজন নানাভাবে ভুগছে এবং কষ্ট পাচ্ছে, মানে হোলিস্টিক ট্রিটমেন্টের ব্যবস্থাটা হচ্ছে না আর কি আমাদের। আমরা এককভাবে কাজ করছি, বাট হোলিস্টিক্যালি একটা কাজ করা, যে সবগুলো স্বাস্থ্যের সবগুলো এরিয়া নিয়ে আরো বড় পরিসরে আরো মানুষ যেন সেটা সাপোর্ট পায়। সেটাই। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, আবার পাবো আশা করছি অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নেব এখন। আর আমরা আজকে ঠিক যেটা করেছি, আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু সেটি হচ্ছে যে দাম্পত্য সম্পর্ক যখন প্রথম শুরু হয়, তখন আমরা এটাকে স্বামী স্ত্রীর নিজস্ব জগৎ তৈরি করার ক্ষেত্রে বা নির্মাণ করার ক্ষেত্রে আসলে কি করা উচিত, তো সেটি নিয়ে আগামী অনুষ্ঠানে আলোচনা হবে অবশ্যই। আর সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।